গল্পের নাম ভালোবাসার প্রণয় তুমি। কলমে সুলতানা তানি। গল্পের পঞ্চম পর্ব। মায়াবী বিকেল মায়া ছড়িয়ে যাচ্ছে। গোধূলি হাতছানি দিয়ে ডাকছে। এ মায়া, এ হাতছানিতে আছে বৈচিত্র্য। হয়তো ধরণীতে আসছে বৈচিত্র্য, নয়তো মানুষের হৃদয়ে আসছে বৈচিত্র্য। হয়তো বৈচিত্র্য আনতেই রিফাত চৌধুরী সৌরিকে নিয়ে থানায় আসতে বলেছে সৌরির মাকে। লহরী শুনে ফেলায় লহরীকেও সাথে নিয়ে আসতে বলেছে। মেয়ে সৌরি এবং ভাতিজি লহরীকে নিয়ে পুলিশ মডেল থানায় চলে এসেছেন শাহানা শেখ। ভিতরে ঢুকতেই রিফাত দাঁড়িয়ে শাহানা শেখকে সালাম দিয়েছে, আর সৌরির দিকে তাকিয়ে খুব জোরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ম্যাডাম বলে। সৌরি কোনো জবাব দেয়নি সালামের। লহরীসহ সবাইকে বসার ইশারা দিয়ে রিফাত শাহানা শেখকে বলছে, গত রাতে শেখ বাড়িতে গিয়ে আপনার সাথে পরিচয় হয়নি। আজ পরিচিত হয়ে ভালো লাগছে। আমিও খুশি হয়েছি তোমার সাথে পরিচিত হয়ে। তা বাবা, আমাদেরকে থানায় কেন ডেকেছ? শাহানা শেখ, এখানে আমার এই অফিসে আরও অফিসার আছে, স্টাফও আছে। এখানে বসে সব কথা বলা ঠিক হবে না। আপনি আমার বাসায় চলুন, বাসায় বসে কথা বলবো। রিফাত, ঠিক আছে বাবা। রিফাত সবাইকে নিজ বাসায় নিয়ে এসেছে। সবাইকে বসতে দিয়ে নিজেও বসেছে রিফাত। এবার রিফাত সৌরির মাকে বলেছে, আপনার মেয়ে গতরাতে আমায় মেরেছে। আমার অস্ত্র কেড়ে নিয়ে আমায় একরকম জিম্মি করে বেঁধে নিয়ে মেরেছে। আপনার মেয়ের বিরুদ্ধে কয়েকটা মামলা দেয়া সম্ভব। আপনি দেখুন তো মায়ের ভিডিও বলে রিফাত ল্যাপটপ অন করে দিয়েছে সৌরির মায়ের সামনে। সৌরি চিৎকার দিয়ে রিফাতকে বলছে, এই ভিডিও তো আমার মোবাইলে ছিল। এই ভিডিও তুই পেয়েছিস কিভাবে? রিফাত সৌরিকে উত্তর দিয়েছে, তোমার ভাষা ঠিক করে কথা বলবে। আর মোবাইল? আজ সকালে তোমাদের বাড়ি থেকে আসার সময় তোমার মোবাইলটা নিয়ে এসেছিলাম। একজন এক্সপার্ট দিয়ে মোবাইলের লক খুলে ভিডিও আমি নিয়েছি। তার মানে তুই আমার মোবাইল সকালে চুরি করে নিয়ে আবার দুপুরে ফিরিয়ে দিয়েছিস? সৌরি, জি ম্যাডাম। রিফাত, সৌরির মা মেয়েকে ধমক দিয়ে বলছে, বেয়াদব মেয়ে। মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় বুঝিস না? রিফাত শাহানা শেখকে বলছে, আন্টি, আপনার মেয়ের গতকাল রাতের ঘটনার সব এভিডেন্স আমার কাছে আছে। এখন আপনার সামনে আমি দুটো অপশন রেখেছি। হয় আজ আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে যাবেন, আর বিয়ে না দিলে আমি আপনার মেয়ের নামে কয়েকটা মামলা দেব। এখন সিদ্ধান্ত আপনার, মেয়ে বিয়ে দিয়ে যাবেন নাকি কুমারী মেয়েকে মামলা খাওয়াবেন? শাহানা শেখ কিছু বলার আগেই সৌরি হুঙ্কার দিয়ে রিফাতকে বলে দিয়েছে, এই মায়ের কথা ভুলে গেছিস নাকি? আবার মায়ের খেতে মন চায় নাকি? শাহানা শেখ ধমক দিয়ে সৌরিকে বসিয়ে দিয়েছে। শাহানা শেখ রিফাতকে বলছে, তোমাদের ফ্যামিলির সাথে আমাদের কোনো সম্পর্ক অসম্ভব। আর বিয়ে কোনো ছেলে খেলা নয়। তুমি একজন সরকারি অফিসার। মাথা ঠিক রেখে কথা বলছো তো? আমি মাথা ঠিক রেখেই কথা বলছি। আপনি মেয়ে বিয়ে দিয়ে যান, না হয় আপনার মেয়েকে গ্রেফতার করব। বাবা, ছেলে সৌরভের সাথে আমার একটু কথা বলা দরকার। শাহানা শেখ, কোনো প্রয়োজন নেই। আমি দুপুরে লোক মারফত ডাক্তার সৌরভের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। ডাক্তার সাহেব নাকি এক বাক্যে না বলে দিয়েছেন। আমাদের দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক তৈরি করে উনি নাকি ঝামেলা বাড়াতে চাচ্ছেন না। সৌরিকে শীঘ্রই বিয়ে দিয়ে দেবেন বলেও উনি জানিয়েছেন। আমার ছেলে যা বলছে সেটাই আমার কথা। শাহানা শেখ, তাহলে কয়েকটা মামলা দিয়ে আপনার কুমারী মেয়েকে আজই গ্রেফতার করছি। না বাবা, মেয়ে আমি তোমার সাথে বিয়ে দেব। তার আগে তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো।
পারিবারিকভাবেই আমি তোমার সাথে মেয়ে বিয়ে দেব। দেখুন, আমার দাদা আমায় শেখ বাড়ির মেয়ে বিয়ে করাতে চেয়েছিলেন। আমার ফ্যামিলির সবাই এ ব্যাপারে রাজি ছিল। কিন্তু পারিবারিকভাবে বিয়ে করতে গেলেই দুই পক্ষের মুরব্বিরা অন্য ইস্যুগুলো টেনে এনে আমার বিয়ে ভেঙে দেবে। তাই আমি আজ গোপনেই বিয়ে করতে চাই। রিফাত। শাহানা শেখ শৌরি আর লহরীকে বলছে, তোরা অন্য রুমে যা তো। আমি রিফাতের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। শৌরি, লহরী উঠে চলে গেছে। শাহানা শেখ প্রথমেই রিফাতকে জিজ্ঞেস করেছে, কেন বিয়ে করতে চাও আমার মেয়েকে? প্রতিশোধ নিতে চাও নাকি? না, প্রতিশোধ নেব কেন? আপনার ভার্সিটি পড়ুয়া মেয়ে সুন্দরী, সাহসী এবং প্রতিবাদী। তাছাড়া উঁচু বংশের, ভদ্র ঘরের মেয়ে শৌরি। আপনার মেয়েকে আমার ভালো লেগেছিল। কিন্তু আরও বেশি ভালো লেগেছে ডাক্তার সৌরভকে। একজন বিসিএস অফিসার, ডাক্তার হয়েও সারা রাত আমার সেবা করেছেন উনি। কতটা মানবিক হলে মানুষ শত্রুর এভাবে সেবা করতে পারে? সব মিলিয়ে আপনার নিজস্ব ফ্যামিলিকে আমার পছন্দ হয়েছে। তাই ওকে আজই বিয়ে করতে চাই। আমার মেয়ে সম্পর্কে তোমার জানা উচিত। শাহানা শেখ। কি জানাতে চান? রিফাত। আমার মেয়ের একটা সম্পর্ক ছিল সুখিন নামের এক ছেলের সাথে। ছেলেটা ছিল নির্ঝরের বন্ধু এবং আমার ভাই চেয়ারম্যানের কর্মী। এই ধরনের ছেলের সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক সম্ভব ছিল না। ছেলেটারও আমার মেয়ের সাথে প্রেম করার মতো সাহস ছিল না। কিন্তু আমারই এক আপনজনে ছেলেকে আমার মেয়ের পেছনে লাগিয়েছিল। আমার মেয়েটা ষড়যন্ত্র ধরতে পারেনি। ওরা আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ক্ষতি করতে না পেরে ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু করেছে। এদিকে আমার মেয়েটা কষ্ট পেয়েছে। আমার মেয়ের এ অতীত সম্পর্কে তোমাকে জানানো আমার কর্তব্য ছিল। এখন তুমি চিন্তা করে দেখো আমার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। শাহানা শেখ। এরকম প্রেম ভালোবাসা অনেকের জীবনেই আসে। আপনার মেয়ে অভিনয় করে হলেও কিছুদিন আমার সাথে কথা বলেছিল। আপনার মেয়েকে আমি চিনেছি। আমার সিদ্ধান্ত একটু আগেও যা ছিল, এখনও সেটাই আছে। আমি বিয়ে করব শৌরিকে। ঠিক আছে। শাহানা শেখ। রিফাত জানত মামলার ভয় দেখালে শৌরির মা মেয়েকে বিয়ে দিয়ে যাবে। তাই রিফাত আগেই বিয়ের জন্য কাজী, সাক্ষী, হুজুর সব রেডি করে রেখেছিল। এবার কাজী, সাক্ষী, হুজুরকে ফোন করে আসতে বলা হয়েছে। শৌরি মাকে কিছু বলতে না পেরে রিফাতকে বলে দিয়েছে, তোর সমস্যা কি রে? কালকের মা তারা চিহ্ন ইরে হয় নাই তোর? বেয়াদব। একটু পরে ও তোর জামাই হবে। শাহানা শেখ। লহরীও শৌরিকে বলে দিয়েছে, বেয়াদব। হবু জামাইয়ের সাথে বেয়াদবি করিস। রিফাত শৌরিকে বলছে, বিয়ের সময় হুজুর, কাজী, সাক্ষীর সামনে ভদ্র হয়ে থেকে। প্রয়োজনের বেশি কথাও বলবে না। ভুল করেও তুই তোকারি করবে না। তাহলে কিন্তু আমি খুব খারাপ হতে বাধ্য হব। কাজীসহ সবাই চলে এসেছে। শৌরির মা মেয়েকে আগেই বুঝিয়ে রেখেছিল। বিয়ের সময়ে শৌরি কোনো ঝামেলা করছে না। খুব স্বাভাবিকভাবে নরমাল কাপড় চোপড় পরেই বিয়ে হয়ে গেছে রিফাত আর শৌরির। বিয়ের দায়িত্ব শেষে কাজী, সাক্ষীসহ সবাই চলে গেছে। এবার রিফাত শৌরিকে বলছে, তোমার সাথে কিছু কথা আছে প্রিয়দর্শনী। আমার বেডরুমে চলে এসো। শৌরির মা প্রিয়দর্শিনী নাম শুনে রিফাতকে জিজ্ঞেস করছে, তুমি ওকে এটা কি নামে ডাকলা? কিছু না। আপনারা আসার আগে একটা গল্প পড়েছিলাম। সে গল্পে নায়িকার নাম ছিল প্রিয়দর্শিনী। আমি ভুলে ওই নামটা বলে ফেলেছি। রিফাত। ওহ আচ্ছা।
শৌরিকে রুমে যাওয়ার তাড়া দিয়ে রিফাত রুমে চলে গেছে। শৌরি নড়ছে না। লহরী কুনুই দিয়ে শৌরিকে গুঁতো দিয়ে বলছে, এই যা যা, ডাকছে না, যা। নিজের বোনের খুনের মামলার তদন্ত করছে বলে রিফাতের প্রতি হয়তো কিছুটা কৃতজ্ঞ লহরী। তাই হয়তো শৌরিকে রিফাতের রুমে পাঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে লহরী। শৌরির মা নিজেও মেয়েকে রিফাতের রুমে যাবার জন্য আদেশ করছে। সবার তাগাদা পেয়ে শেষ পর্যন্ত গুন্ডা শৌরি গুটি গুটি পায়ে পুলিশের বেডরুমে প্রবেশ করেছে। পুলিশ রিফাত চৌধুরী শৌরিকে তার বিছানায় বসার ইশারা দিয়ে গিয়ে রুমের দরজা লক করে দিয়েছে। কিন্তু শৌরি বিছানায় না বসে রুমের মাঝখানেই দাঁড়িয়ে আছে। রিফাত দরজা লক করে শৌরির দিকে আসছে আর শৌরি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে শৌরি গিয়ে দেয়ালের সাথে ঠেকে গেছে। রিফাতও চলে এসেছে। এসেই শৌরির দুই পাশের দেয়ালে দুই হাত দিয়ে শৌরিকে মাঝখানে আটকিয়ে দিয়েছে রিফাত। এবার শৌরিকে সে বলছে, আসসালামু আলাইকুম ম্যাডাম। শৌরি জবাবই দিচ্ছে না। শৌরিকে জবাব দিতে না দেখে রিফাত বলছে, আসতে যাইতে সালাম দিচ্ছি কিন্তু ম্যাডাম। আপনার কথা মতো ম্যাডাম ম্যাডামও করে যাচ্ছি। কিন্তু ম্যাডাম কোনো জবাব দিচ্ছেন না কেন? শৌরি এবারও কোনো কথা বলছে না। কি বলবে বেচারি? মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জীবনে। ভেতরে ভেতরে ভয় মরে যাচ্ছে শৌরি। কিন্তু উপরে উপরে সাহস দেখাচ্ছে। এত সহজেই কি হেরে যাবে শৌরি? শৌরিকে কোনো কিছু বলতে না দেখে রিফাত প্রশ্ন করছে, আজ রাতে স্বামীর কাছে থাকবেন নাকি ম্যাডাম? শৌরি চোখে রাগ নিয়ে রিফাতের দিকে তাকিয়েছে। শৌরিকে রাগতে দেখে রিফাত বলে দিয়েছে, একবার প্রিয়তম ডাকুন না আমায়। শৌরি আবারও চোখে রাগ নিয়ে তাকিয়েছে। এবার রিফাত কিছুটা মশকরার সুরে বলছে, মামলা দিয়ে নিশ্চয়ই ফাঁসানোর চিন্তা করেছিলেন আমায়। এখন মামলা দিন না, দিন তো মামলা। আপনার স্বামীর নামে মামলা দিতে হবে এবার। এতক্ষণ পরে শৌরির মুখ থেকে কথা বের হয়েছে, এত স্বামী স্বামী করছিস কেন রে? আবার স্বামী স্বামী করলে তোকে আমি খুন করব। তাহলে কিন্তু আপনি বিধবা হয়ে যাবেন ম্যাডাম। রিফাত বিধবা হওয়ার কথা শুনে শৌরির মুখ মলিন হয়ে গেছে। কারণ শৌরির মা বিধবা। একজন বিধবা মেয়ের কষ্ট শৌরি তার মাকে দেখেই বুঝতে পেরেছে। তাই শৌরি মনে মনে ভাবছে, না, বিধবা হওয়া যাবে না। এজন্যই বিধবা ইস্যুতে শৌরি রিফাতকে আর কিছু বলবে না। শৌরি ভাবছে এ রুম থেকে চলে গেলেই এখন ভালো। তাই সে রিফাতকে বলে দিয়েছে, যা সর তুই, আমি ওই রুমে মায়ের কাছে যাব। রিফাত ওভাবেই শৌরির দুপাশে দেয়ালে দুই হাত রেখে গম্ভীরভাবে বলছে, সরে যাব না। তুই এভাবে লুচ্চার মতো সামনে এসে আমায় আটকিয়ে রেখেছিস কেন? শৌরি রিফাত সরে গেছে। গিয়ে বিছানায় বসে পা দুটো সামনে এগিয়ে রেখে শৌরিকে বলেছে, বিয়ের পরে স্বামীকে সালাম করতে হয়। আমার পা ধরে সালাম করো। সালামও হবে, গতকাল আমার গায়ে হাত তোলার জন্য মাফ চাওয়াও হয়ে যাব। শৌরি কিছুক্ষণ চুপ করেছিল। এমনিতেই বিপদে পড়ে গেছে বেচারি। সে ভাবছে এবার এক দৌড়ে রুম থেকে বের হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। শৌরি দৌড়ে দরজার কাছে চলে গেছে। কিন্তু দরজার লক খোলার আগেই রিফাত হাত ধরে বসিয়ে দিয়েছে। শৌরি রিফাতকে এক ধাক্কা দিয়ে বলছে, যেতে দিচ্ছিস না কেন আমায়? পুলিশের সাথে গুন্ডামি। রিফাত শৌরি এবার আর কিছু বলছে না। রিফাত শৌরির পিঠের উপর দিয়ে কাঁধে হাত দিয়ে নরম সুরে বলছে, বলেছি তো সালাম করতে। সালাম করো। একটা গিফটও দেব। তারপরে যেতেও দেব। তোকে করব আমি সালাম। শৌরি এক হাতে শৌরির কাঁধ চেপে ধরে, অন্য হাতে শৌরির থুতনি চেপে ধরেছে রিফাত।
থুতনি চেপে সৌরির মুখ নিজের মুখের দিকে এনে রিফাত রাগের সাথে বলছে, আরেকবার তুই তোকারি করলে কিন্তু আমি ছেড়ে দেব না। চর মারতে মারতে তোমার দাঁত সব কটা ফেলে দেব। সৌরিকে এবার ছেড়ে দিয়েছে রিফাত। ধমক খেয়ে রিফাতের পাশেই মাথা নিচু করে বসে আছে সৌরি। রিফাত পকেট থেকে একটি আংটির বক্স বের করেছে। আংটি খুলতেই সৌরি বলে দিয়েছে, আমার বাড়িতে সমস্যা, এ আংটি নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। বাড়ি গিয়ে আংটি লুকিয়ে রেখো বলে রিফাত সৌরিকে আংটি পরিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু সৌরি বলে দিয়েছে, এ আংটি নিয়ে গেলে আমার বদনাম হয়ে যাবে। বদনামের কথা শুনে রিফাতও আংটি সরিয়ে নিয়েছে। সৌরি উঠে চলে আসছিল। রিফাত হাত টেনে বলে, একবার আগের মতো করে প্রিয়তম ডাকো তো আমায়। সৌরি এক ঝটকায় হাত ছাড়িয়ে চলে আসছিল। দরজার লক খোলার সময় রিফাত পেছনে থেকে বলে দিয়েছে, ভবিষ্যতে কিন্তু একসাথে 2 বার সালাম করতে হবে। সালামও করতে হবে, মাফও চাইতে হবে। শেখ শাহানা মেয়ে এবং লহরীকে নিয়ে রিফাতের বাসা থেকে চলে আসছিল। কিন্তু হঠাৎ লহরী রিফাতকে জিজ্ঞেস করেছে, আপনাকে আমি বেয়াই ডাকব নাকি দুলাভাই ডাকব? রিফাত আস্তে করে লহরীকে বলে দিয়েছে, আপনি আমায় দেবর ডাকবেন। বড় ভাই অর্ণব ভাইয়ার বউ হতে যাচ্ছেন। লহরী সাথে সাথেই উত্তর দিয়েছে, সে দেবর সম্পর্কের হিসেব পড়ে হবে নতুন দুলাভাই সাহেব। তবে জেনে রাখুন, আপনার ফাঁদে আপনি নিজেই পা দিয়েছেন। খেলা মাত্র শুরু হয়েছে। এটা বলেই ওরা রওয়ানা করেছিল। কিন্তু রিফাত জোরে সৌরিকে আবার সালাম দিয়েছে, ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ফেরার পথে সিদ্ধান্ত হয় সৌরির বিয়ের কথা সূচনা ছাড়া বাড়ির অন্য কাউকে এখনই জানানো যাবে না। কারণ সেক্ষেত্রে নির্ঝরের মা ঝামেলা করবে। নির্ঝরের মা বলতে পারে, এভাবে গোপনে বিয়ে হলো কেন? নিশ্চয়ই নষ্টামি করছে দেখে মানুষে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। তাছাড়া নির্ঝরের শত্রুর সাথে হাত মিলিয়েছে, এমন অনেক কিছু বলতে পারে। রিফাত যেহেতু সূচনার শ্বশুর পক্ষের আত্মীয়, তাই শেখ বাড়িতে শুধু সূচনাকে জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে শেখ শাহানা। রিফাতের ওখান থেকে শেখ বাড়িতে ফিরে এসেছে ওরা। বাড়িতে এসে দেখে রিফাতের বিরুদ্ধে মামলা দিতে পরামর্শ করার জন্য চেয়ারম্যান ও নির্ঝর বাড়িতে উকিল নিয়ে বসে আছে। সৌরির কাছে ভিডিওটা চেয়েছে চেয়ারম্যান। সৌরি মোবাইলে চেক করে দেখে ভিডিও নেই মোবাইলে। সৌরি বুঝতে পেরেছে যে রিফাত তার মোবাইল থেকে ভিডিও ডিলিট করে ফেলেছে। সৌরি চেয়ারম্যানকে বলছে, মামা, রিফাত চৌধুরী আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করে ফেলছে। নির্ঝর সৌরিকে জিজ্ঞেস করছে, রিফাত তোর মোবাইল কিভাবে পেয়েছে? সকালবেলা রিফাত আমার মোবাইল নিয়ে চলে গেছে। আর দুপুরে আবার। সৌরি কথা শেষ করতে পারেনি। তার আগেই নির্ঝরের মা নিরালা বেগম ভেতর থেকে চলে এসেছে। এসেই সৌরির চুলে ধরে জিজ্ঞেস করছে, এই ছেমরি, সকালবেলা রিফাত তোর মোবাইল পাইল কেমনে? রিফাতের সাথেই ছিলি সারা রাত? ছি ছি, রাত্রে আমরা বাড়িতে ছিলাম না। তোর ছোট মামা সবুজও রাত্রে বাড়িতে ছিল না। এই সুযোগে চৌধুরী বাড়ির নাগর নিয়ে আসছিলি। নানির মতো চৌধুরী বাড়ির বেটাদের সাথে নষ্টামি শুরু করছোস। মামি, ছাড়ো ছাড়ো, আমার লাগছে। সৌরি, নির্ঝর আর লহরী এসে সৌরিকে ছাড়িয়ে দিয়েছে। শেখ শাহানা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঠাস করে ননদ শাহানার গালে চর মারে নির্ঝরের মা। এতক্ষণে সবাই চলে এসেছে। সবার সামনেই নিরালা বেগম চিৎকার দিয়ে সৌরিকে বলছে, নষ্টামি করছোস সারা রাত? তোর বাপেরে তো কবেই খাইছোস। চেয়ারম্যান মামার পরিচয় দিয়া সমাজে চলছোস। সুযোগে এখন তার সাথেই বেইমানি করলি। নাগরের জন্য ভিডিওটা ডিলিট করছোস।
আজকে ভিডিওটা থাকলে আমরা মামলা দিতে পারতাম। বেইমান, বাইর হইয়া যা ঘর দিয়া। সৌরি কোনো বেইমানি করে নাই চাচি। রিফাত চৌধুরী চালাকি। লহরী, চুপ কর তুই, বেয়াদব, তোরে কথা বলতে বলছি আমি। নিরালা বেগম আবারও সৌরিকে বলছে, সকালবেলা পরপুরুষে কেমনে তোর মোবাইল পাইল? মোবাইল থেকে ভিডিও কেমনে ডিলিট করল? রিফাত তোর মোবাইলের লগ জানল কেমনে? সারা রাত নষ্টামি কইরা নিজের মান সম্মানও দিছোস, আবার ব্যক্তিগত জিনিসও দিছোস। তোরে কোনোদিন এসপি বিয়া করবরে? তোর কি বাপ আছে? ভাইটা তো একটা বলদ। সারা রাত বলদ ভাইয়ের চোখ ফাঁকি দিয়া বইনে নষ্টামি করছে। ভাইটা কিছু টের পায় নাই। যা বের হয়া যা ঘর দিয়া, নষ্ট মায়া আর ঘরে রাখমু না। এর মধ্যেই হসপিটাল থেকে বাসায় ফিরে এসেছে সৌরভ। বাইরে দাঁড়িয়েই শুনেছে সবকিছু সৌরভ। সে এসেই মামিকে বলছে, এত চিৎকার দিচ্ছেন কেন? রিফাত চৌধুরী রাতে আমার রুমে ছিল। আমি সারারাত রিফাতের সেবা করেছি। রিফাত বিছানা থেকে উঠে একবার ওয়াশরুমেও যায়নি। আপনি কোন সাহসে আমার বোনকে নষ্টা বলছেন? আজ দুপুরেও রিফাত আমার বোনকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছিল। পারিবারিক শত্রুতা আছে বলে আমি প্রস্তাবে রাজি হইনি। সৌরি কান্না করেই যাচ্ছিল। লহরী সৌরিকে ধরে রুমে নিয়ে গেছে। এবার সৌরভ আবার নিরালা বেগমকে বলছে, এই যে ঘরে থেকে আপনি বড়াই করছেন, আমার বোনকে ঘর থেকে বের হয়ে যেতে বলছেন। এ ঘর আপনার স্বামী তৈরি করেনি। আবার আপনার শ্বশুরও একা তৈরি করেনি এ ঘর। আমার দাদা এবং নানা দুই ভাই মিলে এ বিল্ডিং তৈরি করেছিল। আমার দাদার ঘরে থাকার অধিকার আমাদেরও আছে। তারপরেও শেখ বাড়িতে আমরা আলাদা বিল্ডিং করে সেখানে ছিলাম। কিন্তু আপনি বারবার আমার বিধবা মাকে নষ্টা বলছেন। বারবার ষড়যন্ত্র করেছেন আমার মায়ের বিরুদ্ধে। আপনি যেন বদনাম না দিতে পারেন তাই মামাদের সাথে, নানির সাথে এ ঘরে এসে আমরা থাকছি। কিন্তু দুর্ভাগ্য আজ আপনি আমার বোনকেও নষ্টা বলতে ছাড়লেন না। আর কখনো আমার মা, বোনকে কিছু বলবেন না। আপনি চিৎকার দিয়ে রাস্তা ঘাটের মানুষকে সব শুনিয়ে সব ফেলেন। তাই এতদিন আপনাকে কিছু বলিনি। আর সহ্য করব না। চেয়ারম্যান সৌরভকে বলছে, বাবা, এই কথাগুলো তোর অনেক আগেই বলা উচিত ছিল। অর্ণব আসবে বলে লহরী আছে খুব উত্তেজনায়। আজ ঘুম থেকে উঠেই আলমারি থেকে ভালো কাপড় চোপড় নামিয়েছে সে। বিছানায় সুন্দর ড্রেস রেখে লহরী গেছে ফ্রেশ হতে। কিন্তু এ ফ্রেশ হতে গিয়েও উত্তেজনায় বেখেয়ালি লহরী ভুল করে বসে আছে। ভুল করে সূচনার ব্রাশ দিয়েই দাঁত ব্রাশ করে ফেলেছে সে। লহরী এবার কি করবে? এত সকালে সূচনাকে ব্রাশ কোথা থেকে এনে দেবে সে? কি যে একটা ঝামেলা হয়ে গেল। নিজেকে বাঁচাতে লহরী ভাবছে সূচনার ব্রাশটা মুছে শুকিয়ে এনে আবার জায়গামতো রেখে দেবে। কিন্তু যখনই ব্রাশটা নিয়ে রওনা করেছে তখনই সূচনা দেখে ফেলছে। সূচনা জিজ্ঞেস করছে, কিরে, তুই আমার ব্রাশ নিয়ে কই যাস? এটা দিয়ে ব্রাশ করে ফেলছিস নাকি? না মানে? না মানে? লহরী, কি মানে করছিস? তুই এটা কারো কাছে বলিস না রে সূচনা আপু। আমার মান সম্মান চলে যাবে। আমি না ভুলে তোর ব্রাশ দিয়ে। থামো তুই। একটু পরে অনিক চলে আসবে। আমি এখন ব্রাশ করব কিভাবে? সূচনা, অর্ণব আর অনিক চলে এসেছে শেখ বাড়িতে। আজ মেহমান এসেছে বলে সবাই বাড়িতে আছে। সৌরভও সকাল 11টার মধ্যেই হসপিটাল থেকে ছুটি নিয়ে ফিরে এসেছে। সৌরভ আসার পরেই হয়েছে যত বিপত্তি। অর্ণব সৌরভকে সহ্যই করতে পারছে না।
সূচনা আর অনিককে ডেকে নিয়ে অর্ণব বলছে, এই ডাক্তারকে আমার পছন্দই হচ্ছে না। মনে হচ্ছে ডাক্তারই খুন করেছে শায়রিকে। সূচনা প্রতিবাদ করে বলেছে, না ভাইয়া, এমন নাও হতে পারে। সৌরভ ভাইয়ার সাথে শায়রির বিয়ে ঠিক করা ছিল। তাছাড়া উনি তো ভালো মানুষই। ডাক্তারের আচরণ বেশ সন্দেহজনক। যাই হোক, আজ রাতেই প্রমাণ হবে কে ভালো আর কে মন্দ। অর্ণব। এদিকে অর্ণবকে দেখে সৌরভের ফ্যামিলির সবাই ক্ষেপে আছে। সৌরভ, সৌরি, শাহানা শেখ সবার যেন ক্ষোভ শুধু অর্ণবের উপরে। অর্ণব বেশ সাবধানেই আছে। নির্ঝর স্বাভাবিকই আছে। কিন্তু আজ রাতেই বোঝা যাবে কে কতদূর স্বাভাবিক থাকতে পারে। আজ বইছে হাওয়া শন শন করে। ভোমরা গাইছে গান গুন গুন করে। আর একটু একটু হয়ে খুশির বাঁধ ভাঙছে ঝুন ঝুন করে। আজ খুশির বাঁধ ভেঙেছে সূচনার। অনেককে কাছে পেয়ে বেচারি এখন খুশিতে যেন হারিয়ে যাচ্ছে। ওইদিকে অর্ণব এখানে এসে ফোন দিয়েছিল রিফাত চৌধুরীকে। অর্ণবের নির্দেশে একজনের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে রিফাত। এ ভয়েস রাতে ব্যবহার করা হবে। অনেক বিভিন্ন জিনিস সম্বলিত একটি ব্যাগ সূচনার কাছে জমা দিয়েছে। এ ব্যাগে আছে কোকড়ানো পরচুলা, চোখের বাদামি লেন্স, গোলাপি লিপস্টিক, সাদা ড্রেস এবং ঘুঙুর। এসব ব্যবহার করে আজ রাতে লহরীকে শায়রির আত্মা বা ভূত সাজানো হবে। কারণ শায়রির সাথে লহরীর চুল, চোখের লেন্স এবং ঠোঁটের রঙে পার্থক্য ছিল। লহরীর চুল সোজা আর শায়রির চুল ছিল কোকড়ানো, লহরীর চোখ নীলাভ বাদামি আর শায়রির চোখ ছিল বাদামি। লহরীর ঠোঁটের চেয়ে শায়রির ঠোঁট বেশি গোলাপি ছিল। তাছাড়া শায়রির গালে একটি কালো তিল ছিল। এই চারটি পার্থক্য ছাড়া লহরী এবং শায়রির মধ্যে আর তেমন কোনো পার্থক্য ছিল না। দুই বোনের উচ্চতা, গায়ের রং, শরীরের গঠন সব কিছুই একরকম ছিল। তাই পরচুলা, চোখে লেন্স, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আর গালে কালো তিলের মতো দাগ দিয়ে সহজেই লহরীকে শায়রি সাজানো যাবে। রিফাত চৌধুরী আজ খুব ব্যস্ত। অর্ণব রিফাতকে দেখা করতে আসতে বলেছে শেখ বাড়ির এখানে। কিন্তু রিফাত তো যখন তখন এ বাড়িতে আসতে পারে না। কারণ শত্রুর বাড়ি বলে কথা। তাছাড়া রিফাত যে এ বাড়ির জামাই সেটা তো বাড়ির পুরুষ লোকেরা এখনো জানে না। তাছাড়া রিফাতের বউও এখনো রিফাতকে সহ্য করতে পারছে না। রিফাত সিদ্ধান্ত নিয়েছে জোহরের নামাজের সময় শেখ বাড়ির মসজিদে এসে নামাজ পড়বে। নামাজ শেষে অর্ণব আর অনিকের সাথে কথা বলে চলে যাবে। এদিকে অনিক বলেছে আগামীকালই সূচনাকে বাড়ি নিয়ে যাবে। প্রেগন্যান্সির কারণে ইদানিং সূচনা অদ্ভুত অদ্ভুত সব বায়না ধরে বসে। এই যে আজ সকাল থেকে বায়না ধরেছে কাঁচা পেঁপে তেঁতুল দিয়ে মেখে ভর্তা বানিয়ে খাবে। মেহমান এসেছে বলে সকাল থেকেই বাড়িতে বিভিন্ন পদের রান্না হচ্ছে। এসব রান্নার ঘ্রাণ সহ্য করতে পারছে না সূচনা। বারবার বমি চলে আসছে সূচনার। এখন ফ্রিজে রাখা তেঁতুলের সাথে কাঁচা পেঁপে লবণ, মরিচ দিয়ে মেখে ভর্তা করে তার খেতেই হবে। কিন্তু বাড়িতে এখন যেসব কাঁচা পেঁপে আছে সেগুলো সূচনা খাবে না। কারণ সেগুলো একটু নরম নরম হয়ে আছে। একদম গাছের কাঁচা পেঁপেই খেতে ইচ্ছে করছে সূচনার। শেখদের বাড়ির পাশেই একটি পেঁপে বাগান আছে। কাজের মেয়ে চপলাকে সেখান থেকে কাঁচা পেঁপে আনতে পাঠানো হয়েছিল। কিন্তু পেঁপে বাগানির বউ বলে দিয়েছে আজ আর কোনো পেঁপে গাছ থেকে তুলবে না। আগামীকাল বাজারের দিন। তাই আগামীকালই তুলবে। এদিকে সূচনা যদি আগামীকাল চলে যায়, তাই লহরী আর সৌরি সিদ্ধান্ত নিয়েছে ওরা দুজন দাঁড়িয়ে থেকে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা চপলাকে দিয়ে চুরি করিয়ে আনবে। কেন দিল না ওদেরকে পেঁপে? এবার চপলাকে সাথে নিয়ে ওরা চলে এসেছে পেঁপে বাগানে। ঘুরে ঘুরে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা খুঁজে বের করেছে।
সেটা গাছ থেকে পেরে নিতেই পেঁপে বাগানি চোর চোর বলে ধাওয়া করেছে ওদেরকে। ওরা সবাই পেঁপে নিয়ে দৌড়ে পালিয়েছে। কিন্তু পালানোর সময় দৌড়াতে গিয়ে বেখেয়ালি লহরী এক পায়ের জুতো একটা রেখে এসেছে। যাই হোক, বাড়িতে এসে কুসুম খালাকে পেঁপে দিয়েছে। খালা তেঁতুল, লবণ, মরিচ দিয়ে কাঁচা পেঁপে মেখে ভর্তা করে দিয়েছে। লহরী আর সৌরিকে নিয়ে সূচনা বসে বসে পেঁপে খাচ্ছে। ওইদিকে অর্ণব অজু করে অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ হঠাৎ করেই ডাক দিয়েছে, লহরী, লহরী, আমার কালো টুপিটা দিয়ে যাত। শেখ বাড়ির উঠোনে সৌরভের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল অর্ণব। ডাক শুনে কালো টুপি হাতে লহরী দৌড়ে এসেছে সৌরভের কাছে। লহরী টুপি হাতে দেয়ার পরে সৌরভ মাথা থেকে আগের সাদা টুপি খুলে লহরীর হাতে দিয়ে বলছে, এই টুপিটা ময়লা হয়ে গেছে, এটা ধুতে দিস। লহরীর সাথে কথা শেষ করে সৌরভ গেট পার হয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। ওইদিকে অর্ণব অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ আর লহরীর সব কথাই অর্ণব শুনেছে। চাচি নিরালা বেগমের বদনামের ভয়ে সাধারণ কুশল বিনিময় ছাড়া লহরী সেরকম কোনো কথাই বলতে পারেনি অর্ণবের সাথে। অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেও লহরী চলে যাচ্ছিল ভেতরের দিকে। অর্ণব পেছনে থেকে ডাক দিয়েছে লহরীকে, ম্যাডাম ভোলাভালা। জি। লহরী বলল, এদিকে আসুন। লহরী চলে এসেছে অর্ণবের কাছে। এবার অর্ণব কিছুটা রাগের সাথে লহরীকে জিজ্ঞেস করছে, সৌরভের টুপি নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? সৌরভ ভাইয়া আমায় ডেকেছিল। লহরী বলল। কেন? আপনাকে কেন ডাকে? ওর মা বোনকে ডাকতে পারে না। অর্ণব বলল। আসলে আমি ছোট তো, তাই সৌরভ ভাইয়া, নির্ঝর ভাইয়া সবকিছুতে আমাকেই ডাকে। লহরী বলল। হতে পারেন আপনি ভাই বোনদের মধ্যে সবার ছোট, কিন্তু আপনার বয়স 23 বছর। শীঘ্রই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছেন আপনি। এখন আর আপনি ছোট নন। এসব চাচাতো ফুফাতো ভাইয়ের কাজে দৌড়ে দৌড়ে আসবেন না। ঠিক আছে, তবে ভাইয়ারা আমাকে আপন বোনের চোখেই দেখে। লহরী। মানুষের চোখের ভাষা পড়তে জানেন আপনি? অর্ণব। খুব ভালো জানি। লহরী। কার চোখের ভাষা পড়েছেন শুনি? অর্ণব। কেন? আপনার। লহরী। লহরীর কথা শুনে অর্ণব হেসে দিয়েছে। অনিকও চলে এসেছে অজু করে। এখনই নামাজে চলে যাবে অনিক আর অর্ণব। সূচনা পেছনে থেকে অনিককে ডেকে বলেছে, নামাজ শেষে একটু মার্কেটের দিকে যেও তো। আমার একটা টুথব্রাশ লাগবে। লহরী আজ সকালে আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে ফেলেছে। আমি এখনো দাঁত ব্রাশ। লহরী গিয়ে সূচনার মুখ চেপে ধরেছে। অনিক হাসতে হাসতে শেষ। অর্ণব অন্য দিকে ফিরে হাসছে। ওরা এবার মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে দেখে রিফাত চলে এসেছে। নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষে অনিক গিয়েছে মার্কেটে। রিফাত আর অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। শায়েরির খুনি সন্দেহে রাতে ডাক্তার সৌরভের বিরুদ্ধে লহরীকে দিয়ে প্রথম তদন্ত করা হবে শুনে রিফাত বেশ রাগ করেছে। রিফাতের বক্তব্য হচ্ছে সৌরভ কখনো খারাপ ছেলে হতে পারে না। অর্ণব তো সৌরভকে পছন্দই করে না। এসব আলোচনার মধ্যেই অনিক চলে এসেছে ব্রাশ নিয়ে। এদিকে শেখ বাড়িতে এক রাত সৌরভের সাথে থাকার কাহিনী অর্ণব আর অনিকের কাছে বলছে রিফাত। সৌরির হাতে মায়ের খাওয়ার ঘটনাও বলেছে। মায়ের ঘটনা শুনে অনিক তো হেসেই মরে যাচ্ছে। অর্ণব রিফাতের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। এবার রিফাত বলছে গত রাতে সৌরিকে বিয়ে করার ঘটনা। এভাবে বিয়ে করেছে বলে অর্ণব বকে যাচ্ছে রিফাতকে।
একদিকে তো ফ্যামিলি ছাড়া বিয়ে করেছে, অন্যদিকে একরকম জোর করে মামলার ফাঁদে ফেলে বিয়ে করেছে। একজন বিসিএস অফিসার হয়ে এভাবে বিয়ে করার কোনো যৌক্তিকতাই নেই অর্ণবের কাছে। অর্ণবের ধর্ম খেয়ে রিফাত এবার মুখ খুলেছে, ভাইয়া, শৌরি মেয়েটা পিতৃহারা। ওকে ফাঁদে ফেলে এ শেখ বাড়ির লোকেরা আগেও কার্যসিদ্ধি করেছে। এবার শীঘ্রই শৌরিকে নষ্ট করে মেরে ফেলার ব্যবস্থা করা হতো, নয়তো আত্মহত্যা করতে বাধ্য করা হতো। মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী আর সাহসী। আমার ওকে পছন্দ হয়েছিল, প্রেমেও পড়ে গিয়েছিলাম, তাই বিয়ে করে ফেলেছি। বিয়ে না করলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। কি বলছিস তুই এসব? অর্ণব: হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি। সেদিনে বাড়িতে এসেছিলাম শুধু প্রেম করতে নয়, আবার শুধু শায়েরির ব্যাপারে তদন্ত করতেও নয়। শৌরিকে বিয়ে করার ইচ্ছেও আমি সেদিন ওর কাছে প্রকাশ করতাম, কিন্তু এসব ব্যাপারে কথা শুরু করার আগেই আমাকে বেঁধে পেটানো শুরু করে দিল। রিফাত: কি ফাঁদ পেতেছে শৌরির বিরুদ্ধে? অর্ণব: রিফাত কিছু বলার আগেই লহরী ফোন দিয়েছে অর্ণবকে। মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। অনেক জোর করে রিফাতকেও শেখ বাড়িতে নিয়ে এসেছে, কারণ এটা তো রিফাতেরও শ্বশুর বাড়ি। আর কেউ না জানুক, রিফাতের বউ, শাশুড়ি আর শ্যালিকা লহরী তো জানে। এই মুহূর্তে শেখ বাড়ির ভেতরে চলে এসেছে ওরা তিনজন। রিফাতের সাথে সৌরভের আগেই পরিচয় ছিল। অনেক শ্বশুর সবুজ শেখ, চেয়ারম্যান হাবিব শেখ, নির্ঝর সবার সাথেই মামাতো ভাই হিসেবে রিফাতকে পরিচয় করিয়ে দিয়েছে। এসব পরিচয়ের মধ্যেই শেখ বাড়িতে অভিযোগ নিয়ে চলে এসেছে স্থানীয় এক টেইলর। এ লোকের অভিযোগ হচ্ছে তার টেইলার্সে লহরী আর শৌরি ড্রেস বানিয়েছে, কিন্তু মজুরি দেয়নি। মেয়ের শ্বশুর বাড়ির মেহমানের সামনে এমন অভিযোগ শুনে লহরীর বাবার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। সবুজ শেখ ঘটনার সত্যতা জানতে চেঁচিয়ে ডেকেছেন লহরী আর শৌরিকে। দৌড়ে এসেছে ওরা দুজন। এসেই স্থানীয় সেই দর্জিকে দেখে ঘটনা বুঝতে পেরেছে লহরী আর শৌরি। সবুজ শেখ বলছে, এইসব কি শুনছি আম্মাজানেরা? এই দর্জির দোকানে ড্রেস বানিয়ে মজুরি দেননি আপনারা? লহরী চুপ করে আছে, কিন্তু শৌরি তো চুপ থাকার নয়। সে সাথে সাথেই উত্তর দিয়েছে, মামা, আমরা দুজন ওর কাছে একই রকম দুটো ড্রেস বানাতে দিয়েছিলাম। ও পায়জামার কাপড় দিয়ে জামা বানিয়েছে আর জামার কাপড় দিয়ে পায়জামা বানিয়েছে। ও এখন কোনো মজুরিই পাবে না। ঠিক আছে আম্মাজানেরা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি টেইলরের পাওনা মিটিয়ে কথা বলছি আপনাদের সাথে। সবুজ শেখ বলল। লহরী, শৌরি দাঁড়িয়ে আছে। সবুজ শেখ টেইলরের পাওনা মিটিয়ে দিচ্ছেন। এর মধ্যেই একটি লেডিস জুতো নিয়ে পেপে বাগানি এসে হাজির হয়েছেন। এসেই সবুজ শেখকে বলছেন, স্যার, আপনের বাড়ির মায়ারা আমার বাগান থিকা পেপে চুরি করছে। এই যে দাহেন জুতাও থুইয়া আইছে। সবুজ শেখ তো মেয়ে লহরীর জুতো দেখেই চিনতে পেরেছে। মেয়ে লহরীর দিকে একবার ফিরে তাকিয়ে পেপে বাগানিকে জিজ্ঞেস করছে, তোমার কত টাকার ক্ষতি হইছে? স্যার, আপনি খুশি হইয়া যা দেন। লোকটাকে সবুজ শেখ কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে বিদায় করেছে। এবার মেয়ে লহরীকে জিজ্ঞেস করছে, এই জুতোটা আপনি চিনেন আম্মাজান? সব মানুষের মধ্যে লহরী চোর সাব্যস্ত হয়েছে। এটা কি মেনে নেয়া যায়? লহরী কিছুতেই নিজের একার দোষ স্বীকার করবে না। লহরী এবার বলেই দিয়েছে, বাবা, শৌরিও আমার সাথে গিয়েছিল। সূচনা আপু পেঁপে খেতে চেয়েছিল। অনেক সাথে সাথে বলে দিয়েছে, সূচনা পেঁপে খেতে চেয়েছে, কিন্তু চুরি করে আনতে তো বলেনি। বলেছে তো আমি শুনেছি। লহরী বলল। অনেককে দুষ্টুমি করতে দেখে সূচনার বাবা সেখান থেকে উঠে চলে গেছে। ওইদিকে নির্ঝর, সৌরভ আগেই ঘরের ভিতরে চলে গিয়েছিল।
এবার অনিক লহরীকে বলছে, সূচনা না হয় পেপে চুরি করতেই বলেছে, কিন্তু ধরা পড়তে তো বলেনি। এবার শৌরি অনিককে বলেছে, চুরি করে ধরা পড়েছি তো বেশ করেছি। রিফাত শৌরির দিকে তাকিয়ে অনিককে বলছে, পুলিশের সামনে চোর ধরা পড়েছে। এখন আমার কি করা উচিত রে অনিক? গ্রেফতার কর। অনিক বলল। হ্যান্ডকাফ তো নিয়ে আসিনি। রিফাত বলল। তাহলে ঝাপটে ধরে নিয়ে যা। অনিক বলল। সেটাই করতে হবে। পুলিশের বউ যেভাবে চুরি ডাকাতি শুরু করেছে, আমার তো ভয় লাগছে। কবে যেন বউ আমাকে সহ জেলে ঢুকে যায়। রিফাত বলল। শৌরি লহরী চলে যাচ্ছিল। রিফাত পেছনে থেকে শৌরিকে ডেকে বলছে, পুলিশের বউ হয়ে এখানে থেকে চুরি ডাকাতি গুন্ডামি করা যাবে না। বউ নিয়ে যাব শীঘ্রই। এদিকে রিফাত লাঞ্চ করেই শেখ বাড়ি থেকে চলে গেছে। রিফাত যাওয়ার পরেই শৌরির মাকে ফোন দিয়ে বলেছে শৌরিকে কোথাও যেতে না দেওয়ার জন্য। শৌরির মা শৌরিকে কোথাও যেতে দেননি। বিকেলে অনিক, সূচনা, অর্ণব, লহরী শেখ বাড়ির পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে ঘুরতে গেছে। আসলে সূচনা, লহরীকে এখানে আনা হয়েছে শায়েরির খুনি ধরার প্ল্যান বুঝিয়ে দিতে। লহরী চুপচাপ শুনে যাচ্ছিল সবকিছু। নদীর তীরে আরও মানুষ আছে, তবে দূরে দূরে। ওরা চারজন এক জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ কোথা থেকে একজন পাগল চলে আসে। পাগলকে সূচনা, লহরী দুজনই ভয় পায়। পাগল দেখে সূচনা গিয়ে অনিককে ধরেছে আর লহরী গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়েছে। নদীর পাড়ে খেলায় ব্যস্ত কিছু বাচ্চা দৌড়ে এসে পাগলকে বলেছে, আপনি ওই সুন্দর মায়াডারে খুঁজতাছেন। মায়াডা এই যে এই গাছটার পিছনে পলাইছে। পাগলও কি মনে করে যেন গাছের দিকে চলে যাচ্ছিল। ওইদিকে লহরী পাগলের ভয়ে মরে যাচ্ছিল। অর্ণব তাড়াহুড়ো করে লহরীর কাছে চলে গেছে। ওইদিকে পাগলও লহরীর কাছে চলে এসেছে। পাগলকে আরও কাছে আসতে দেখে লহরী এক লাফ দিয়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরেছে। অর্ণব এক হাত দিয়ে লহরীকে জড়িয়ে ধরেছে। আরেক হাত দিয়ে পাগলকে ইশারা দিয়েছে দূরে সরে যেতে। পাগল লজ্জা পেয়ে কি যেন মনে করে উল্টো পথে চলে গেছে। লহরীর তো হুঁশ নেই। জড়িয়ে ধরেছে তো ধরেছেই, ছেড়ে দেয়ার কোনো খবরই নেই। অর্ণব এবার লহরীর চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলছে, ম্যাডাম ভোলাভালা, পুরো বিকেল আমায় জড়িয়ে থাকবেন নাকি? আমার কিন্তু লজ্জা লাগছে। লহরী অর্ণবকে জড়িয়ে ধরেই জিজ্ঞেস করছে, পাগলটা কি চলে গেছে? না, যায়নি। আমায় জড়িয়ে ধরে আছে। লহরী এ কথার কিছুই বুঝতে পারেনি। লহরী ভেবেছে পাগলটা হয়তো কোনোভাবে অর্ণবকে এসে ধরেছে। তাই সে এক ঝটকায় অর্ণবকে ছেড়ে দিতে দিতে বলছে, কি বললেন? এবার তাকিয়ে দেখে যে পাগল টাগল কিছু নেই। অর্ণবকে এতক্ষণ জড়িয়ে রাখার কারণে খুব লজ্জা পেয়েছে লহরী। মাথা নিচু করে লাজরাঙা মিষ্টি হাসিতে নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে লহরী। অর্ণব বলছে, বধুয়া, এত মিষ্টি কেন তুমি? লহরী আর চোখে একবার অর্ণবের দিকে তাকিয়েছে, কিন্তু কিছুই বলতে পারেনি। অর্ণব বলেছে, বিকেলের শেষ আলোয় আজ আমি হারিয়েছি আমার বধুয়ার ছোঁয়ায়। লাজরাঙা হাসিতে, বাঁধভাঙা খুশিতে জড়িয়ে থেকো এ জনম আমারই ছায়ায়। রাতে নির্ঝরের সাথে আলোচনায় বসেছে অনিক আর অর্ণব। নির্ঝর সাহায্য চাচ্ছে অনিক আর অর্ণবের কাছ থেকে। ওদের সাহায্যে চৌধুরী বাড়ি আক্রমণ করে বউ ফিরিয়ে আনতে চায় নির্ঝর। আজ অর্ণব যদিও ভাবছে অন্য কিছু। সে ভাবছে আক্রমণ করে বউ আনতে গেলে রক্তারক্তি হতে পারে। বেআইনি কোনো কিছু করতে চায় না অর্ণব। চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও ছেড়ে দেবে না। এদিকে রিফাতও শেখ বাড়িতে বিয়ে করে বসে আছে। রিফাত এখন রাকিবকে সাহায্য করে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। নির্ঝরের বউ অবশ্যই ফিরিয়ে দেয়া উচিত।
কিন্তু সবাই মিলে রাকিবের উপর ঝাঁপিয়ে পড়া উচিত নয়। কারণ রাকিব সেক্ষেত্রে নিজেকে রক্ষার জন্য বাপের ক্ষমতার অপব্যবহার করবে। এমনিতেই রাকিব অস্ত্র ব্যবহার করে। রাকিব জীবনে হয়তো অনেক অপরাধ করেছে, কিন্তু নতুন করে কোনো রক্তারক্তিতে রাকিব জড়িয়ে পড়ুক এটাও অর্ণব চায় না। লতিফ চৌধুরী রাকিবকে নিয়ন্ত্রণ করতে পারত, কষে তো মরেই গেছে। তাই অর্ণব ভাবছে কেউ চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও সশস্ত্র প্রতিবাদ করবে। রাকিবকে এখন বাধা দেয়ারও কেউ নেই। রাকিব প্রয়োজনে গুলি করতেও ছাড়বে না। তাই অর্ণব সিদ্ধান্ত দিয়েছে যে বুধবার রাতে সে রাকিবের সাথে বসবে। রাকিবকে বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করবে তানিকে ফেরত দিয়ে দিতে। যদি রাকিব মেনে নেয় তবে তো হলোই। আর যদি রাকিব তানিকে ফিরিয়ে না দেয় তবে শুক্রবার চৌধুরী বাড়ি আক্রমণ করে তানিকে ফেরত আনা হবে। এখন রাত প্রায় 1টা। শেখ বাড়ির সবাই ঘুমিয়ে আছে। কোকড়ানো পরচুলা, চোখে বাদামি লেন্স, গালে কালো তিল আর গোলাপি লিপস্টিক দিয়েছে লহরী। গায়ে পরেছে সাদা ড্রেস। এসবের সাথে চোখের নিচে মোটা করে কাজল দিয়ে লহরীকে শায়েরির আত্মা হিসেবে সাজানো হয়েছে। অর্ণব এবং অনিক লহরীর সাথে বাইরে আছে। সূচনা ঘরের মধ্যে পাহারা দিয়ে দেখছে কেউ ঘুম থেকে সজাগ হচ্ছে কিনা। কেউ সজাগ হলে ওদেরকে হুঁশিয়ার করে দেবে। বিকেলে নদীর পাড়ে বসে লহরীকে প্রথমে সৌরভের রুমে পাঠানোর প্ল্যানের কথা বলেছিল অর্ণব। কিন্তু সূচনা আর লহরী প্রতিবাদ করে বলেছিল যদি খুনি হিসেবে কেউ ধরা না পড়ে সেক্ষেত্রে সৌরভের কাছে যাবে। অন্যথায় সৌরভকে সন্দেহ করার কোনো কারণ নেই। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শায়েরির আত্মা সেজে নির্ঝরের মাকে সর্বপ্রথম ভয় দেখিয়ে কথা বের করা হবে। এই মুহূর্তে নির্ঝরের মায়ের কাঠের জানালার সামনে এসেছে সবাই। বহু বছর ধরে স্বামীর থেকে আলাদা রুমেই থাকছেন নিরালা বেগম। স্বামীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে স্বামী স্ত্রী আর একসাথে থাকেননি। অর্ণবের মোবাইলে নির্ঝরের মায়ের পরকীয়া প্রেমিক মোতাহারের ভয়েস সেভ করা আছে। রিফাত একজন সোর্স দিয়ে নিরালা বেগমের পরকীয়া প্রেমিক মোতাহারকে ফুসলিয়ে তার কণ্ঠের শীষ রেকর্ড করিয়েছিল। খুব ভালো শীষ দিতে জানে মোতাহার। তাছাড়া রিফাত তদন্ত করে জেনেছিল যে প্রেমিক মোতাহার নিরালা বেগমের জানালার কাছে এসে মুখে শীষ বাজাত। সকালে মোতাহারের সে শীষের রেকর্ড রিফাত পাঠিয়েছে অর্ণবের মোবাইলে। আজ লহরী নিরালা বেগমের জানালায় ধাক্কা দেবে। নির্ঝরের মা নিরালা যখন জিজ্ঞেস করবে কে কে, তখনই অর্ণব জানালার আড়াল থেকে মোবাইলে শীষের রেকর্ড ছেড়ে দেবে। জানালার সামনে দাঁড়িয়েছে লহরী। অনেক ভৌতিক সিনেমার আওয়াজ মোবাইলে অন করার অপেক্ষায় আছে। লহরী পুরোপুরি শায়েরির আত্মা বা ভূত সেজে ধাক্কা দিয়ে যাচ্ছে নিরালা বেগমের কাঠের জানালায়। লহরীর জানালা ধাক্কার আওয়াজ পেয়ে নিরালা বেগম জিজ্ঞেস করছেন কে কে। অর্ণব মোবাইলে মোতাহারের শীষের রেকর্ড ছেড়ে দিয়েছে। মোতাহারের শীষ শুনে জানালার লক খুলতে যাচ্ছেন নিরালা বেগম। অনেক এক পাশের কাঠের জানালার আড়ালে দাঁড়িয়ে ভৌতিক সিনেমার সাউন্ড ছেড়েছে। অর্ণব অন্য পাশের জানালার আড়ালে দাঁড়িয়ে নিরালা বেগমের কথা রেকর্ডের জন্য মোবাইলের ভয়েস রেকর্ডার অন করেছে। প্রেমিক মোতাহারের শীষ শুনে জানালা খুলে দিয়েছেন নিরালা বেগম। লহরীকে দেখে মুহূর্তেই উনি বিশ্বাস করে ফেলছেন যে এটা শায়েরির ভূত বা আত্মা। কারণ একটু আগেই তো পুরুষ কণ্ঠে শীষ দিয়েছে। ভূত না হলে মুহূর্তেই পুরুষ কণ্ঠের লোক আবার মেয়ে হয়ে গেল কিভাবে? লহরীও পুরো আত্মার মতো আচরণ শুরু করেছে। পায়ে ঘুঙুরের মায়াবী শব্দ করছে। নিরালা বেগমের তো ভয় মূর্ছা যাবার মতো অবস্থা। ভূতের ভয় জানালা আটকাতেও হাত বাড়াতে পারছেন না তিনি। প্রচণ্ড ভয় বরফের মতো জমে গিয়ে কাপা কাপা কণ্ঠে নিরালা বেগম বলছে, শায়েরি তুই তুই আমায় ক্ষমা করে দে শায়েরি।
শায়েরির আত্মা মানে লহরী অদ্ভুত চেহারা করে ভয়ঙ্করভাবে বলছে, কেন খুন করেছিলেন আমায়? খুন? খুন মানে? নিরালা বেগম বলল। অদ্ভুতভাবে পৈশাচিক হাসি দিয়ে জানালার সাথে এসে দাঁড়িয়ে লহরী আবারও জিজ্ঞেস করছে, কেন খুন করলেন আমায়? নিরালা বেগম দৌড় দিয়ে রুমের দরজা খুলে বের হয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সূচনা আগেই দরজা বাইরে থেকে লক করে রেখে দিয়েছিল। শায়েরির আত্মা মানে লহরী পৈশাচিক হাসি দিয়ে বলছে, নিরালা বেগম, তোর রুমের দরজা আমি আগেই বাইরে থেকে আটকে রেখেছি রে। শায়েরির আত্মার কথা শুনে নিরালা বেগম ভয় যেন জড় পদার্থের মতো হয়ে গেছে। ভূতের ভয়ে সে এখন না পারছে জানালার কাছে এসে জানালা আটকাতে, আর না পারছে দরজা খুলে বের হয়ে যেতে। তবে নিরালা বেগম এবার শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এটা শায়েরির আত্মাই এসেছে। তাই তো নিরালা বেগম বলে উঠেছে, তোর খাবারে বিষ মিশিয়ে বাইরে থেকে তোর রুমের দরজা আমি লক করে দিয়েছিলাম। সেদিন বৃষ্টির কারণে দরজা লক করার আওয়াজ তুই শুনতে পাস নাই। আর আজ তুই আমার দরজা লক করে আমাকে মারতে আসছিস। না, তোকে মারতে আসিনি। এসেছি তোর ছেলে নির্ঝরকে মারতে। না না, আমার ছেলেকে তুই মারিস না। তুই যা চাস আমি তাই দেব। বল তোর কি লাগবে? কি চাস তুই? আমি জানতে চাই তুই কেন খুন করেছিলি আমায়। শায়েরির আত্মা বলল। না মানে? তোকে এত তাড়াতাড়ি মারতে চাইনি, কিন্তু তোকে খুনের আগের রাতে তুই মোতাহারকে আমার রুম থেকে থেকে বের হয়ে যেতে দেখছিলি। অথচ তোর চাচাকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে মোতাহারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তাই বলে খুন করে ফেললি আমায়। নির্ঝর তখন লন্ডন থেকে দেশে এসেছিল। যুবক নির্ঝর দেশে আসার পরেও আমি পরকীয়া করেছি এটা জানলে তোর চাচা আমারে আবারও গুলি করত। আমারেই খুন করে ফেলতো তোর চাচা। তাই তোকেই মেরে ফেলেছি, কারণ তোকে সবাই বিশ্বাস করত। তুই আমায় খুন করেছিস। আজ আমি তোর ছেলেকে খুন করব। হা 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 শব্দ করে পৈশাচিক হাসি দিচ্ছে লহরী। না না, তুই এমন করিস না শায়েরি। তুই আমার ছেলেরে মারিস না রে। নিরালা বলল। ঠিক আছে, তোর ছেলেকে মারব না। তবে তোকে বলতে হবে কিভাবে এবং কাকে নিয়ে আমায় খুন করার প্ল্যান করেছিলি। নইলে এখনই নির্ঝরকে। বলছি বলছি। মোতাহার আর আমি মিলেই প্ল্যান করেছিলাম। মোতাহার বিষ এনে দিয়েছিল আমায়, আর বাকি কাজ আমি নিজেই করেছিলাম। সেদিন তোর মা বাড়িতে ছিল না। সূচনা জ্বরে অসুস্থ ছিল। এদিকে তুই সবসময়ই মধ্যরাত পর্যন্ত জেগে পড়াশোনা করতি। সেদিনও ঘুম ঘুম চোখে পড়াশোনা করছিলি। আমি তোর জন্য এক গ্লাস দুধ রেডি করে তোর রুমে দিয়ে এসেছিলাম। আর বাইরে থেকে তোর রুমের দুটো দরজাই লক করে দিয়েছিলাম। ঘুম ঘুম চোখে থাকায় এবং খুব বৃষ্টি হওয়ার কারণে তুই দরজা লক করার আওয়াজ শুনতে পাসনি। তুই হয়তো ভেবেছিলি সবসময়ের মতো দরজা চাপ দিয়ে রেখেছি। এরপরে বিষাক্ত দুধ খেয়ে দরজা খুলে বের হবার জন্য তুই অনেক ধাক্কাধাক্কি করছিলি। হয়তো পাগলের মতো চিৎকার করে ছটফট করছিলি। ঝুম বৃষ্টিতে ঘুমের ঘোরে তোর আওয়াজ অন্য রুম থেকে কেউ শুনতে পায়নি। এদিকে আমি খুশিতে বাইরে দাঁড়িয়ে তোর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন তোর আর কোনো আওয়াজ আসছিল না তখন বুঝতে পেরেছিলাম যে তোর মৃত্যু হয়েছে। তখনই আমি লক খুলে ভেতরে ঢুকে যাই। দুধের গ্লাসের পাশে বিষের শিশি রেখে দিয়েছিলাম আর দুধেও বিষ মিশিয়ে দিয়েছিলাম। এরপরে একটা দরজায় ভেতর থেকে ছিটকিনি দিয়েছিলাম আর অন্য দরজা বাইরে থেকে তালা মেরে চাবি আমার কাছে নিয়ে রেখেছিলাম। সে চাবি থাকত তোর মায়ের রুমে। সেদিন সন্ধ্যায় তোর মায়ের রুম থেকে ওই তালার চাবি চুরি করে এনেছিলাম।
যে দরজায় তুই ছিটকিনি দিয়ে রাখতি ঠিক সে দরজায় ওভাবেই ভেতর থেকে ছিটকিনি দিয়েছিলাম। আর যে দরজা বাইরে থেকে তালা দেয়া ছিল সে দরজা ঠিক ওভাবেই তালা দিয়ে রেখেছিলাম। কেউ কোনো সন্দেহই করতে পারেনি আমায়। তোর ছেলেকেও আজ আমি এভাবেই খুন করব। শায়রির আত্মা বলল, তোর পায়ে পড়ি শায়রি, তুই আমার নির্ঝরকে কিছু করিস না রে। আমার ছেলের তো কোনো দোষ নাই। ঠিক আছে, তোর ছেলেকে আমি কিছু করব না। তবে তুই আমায় শুধু খুন করিসনি, খুন করার পরে আমায় নষ্টা উপাধিও দিয়েছিলি। কেন নষ্টা বদনাম দিয়েছিলি আমায়? জবাব দে। নিরালা বেগম এবার অসহায়ের মতো হয়ে এলোমেলো ভাষায় বলে উঠেছে, মারে, তুই নষ্টা ছিলি না। নষ্টা ছিলাম আমি। এই বাড়ির কেউ কোনোদিন নষ্টামি করে নাই। এই বাড়িতে সবাই নষ্টা বইলা আমারে ঘৃণা করছিল। এই কারণে তোর নামে নষ্টা বদনাম দিছিলাম যেন তোর বাপ মায়ে কোনোদিন আমারে নিয়া কিছু কইতে না পারে। শৌরিরে আমি নষ্ট করতে বহুত চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই। তবে শীঘ্রই অরেও নষ্ট করমু। তাইলে তোর বাপ মায়ের মতো শৌরির মায়ও কোনোদিন আমার সামনে কথা কইতে আইতে পারব না। যার নিজের মায়া নষ্ট সে অন্যের নষ্টামি নিয়া কথা কইতে পারে না। লহরীর কাজ প্রায় শেষ। এবার অনেক মোবাইলে ভৌতিক সিনেমার পিশাচিনীর প্রতিধ্বনিযুক্ত অট্টহাসির শব্দ ছেড়ে দিয়েছে। লহরী সে হাসির শব্দের সাথে পিশাচিনীর মতো হেসে অভিনয় শুরু করেছে। আর পশুর মতো করে থাবা দেয়ার ভঙ্গিতে নিরালা বেগমের দিকে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল লহরী। নিরালা বেগম ভূত তার দিকে চলে আসছে ভেবে মুহূর্তেই জ্ঞান হারিয়েছেন। এবার বাইরে থেকে জানালা চাপ দিয়ে রেখেছে লহরী। সূচনা নিরালা বেগমের রুমের লক বাইরে থেকে খুলে দিয়েছে। নিরালা বেগম অজ্ঞান থাকা অবস্থায় লহরী শায়রির সকল সাজ পরিবর্তন করে আবার লহরী হয়ে গেছে। এদিকে অর্ণব গিয়ে চেক করেছে লহরী আবার ভুলে কিছু ফেলে রেখেছে কিনা। না, আজ আর কোনো ভুল করেনি লহরী। সূচনা আবারও সব জিনিস গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছে। প্রভাত এসেছে নতুন প্রভাতী সুর নিয়ে। পাখিরানির ছেড়ে যাচ্ছে। নবপুষ্পেরা হাওয়ায় দুলছে। হিমশীতল বায়ু বয়ে যাচ্ছে। এই হিমশীতল হাওয়ায় প্রভাতের প্রথম প্রার্থনার পর্ব শেষ করে বাইরে এসেছে লহরী। গত রাতে ঘুম হয়নি লহরীর। শুধু শায়রির মৃত্যুর কথাই ভেবেছে সে। শেখ বাড়ির সীমানার ভেতরেই হেঁটে যাচ্ছিল লহরী। এর মধ্যে অর্ণব ঘুম থেকে উঠে এসেছে। তারও ভালো ঘুম হয়নি রাতে। লহরীকে দেখে সে চলে এসেছে লহরীর কাছে। অর্ণব এসেই লহরীকে জিজ্ঞেস করেছে, কখন ঘুম থেকে উঠেছেন ম্যাডাম ভোলাভালা? রাতে সেভাবে ঘুম হয়নি। কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েই এখানে এলাম। লহরী বলল, চলুন হাঁটি একসাথে। অর্ণব, হ্যাঁ চলুন। লহরী বলল। হাঁটার মধ্যে লহরীর কাছে গিয়ে তার হাত ধরে ফেলেছে অর্ণব। লহরী বলছে, এই কি করছেন? হাত ধরেছি শুধু। কিন্তু তোমার কাছে আমার একটা পাওনা ছিল তো বধূয়া। হাক দেয়া নিশ্চয়। সেটা তো গতকাল বিকেলে পাগল দেখে দিয়েই দিয়েছি। লহরী, আরে সেই হাগে হবে না তো। পাবলিক প্লেসে হাক দিয়েছ। সেটাও আবার পাগলের ভাগেরটা। এবার আমার ভাগেরটা দাও তো। ঘুষসহ দিতে হবে কিন্তু। আপনি আমার হাত ছাড়ুন তো। কেউ দেখে ফেলতে পারে। লহরী, তোমাদের বাড়ির ম্যাক্সিমাম মানুষই এখনো ঘুমে। হ্যাঁ, নামাজ পড়ে আবার ঘুমিয়েছে সবাই। তাহলে চলো এই সুযোগে আমরা একটু প্রেম করি। অর্ণব জড়িয়ে ধরেছে লহরীকে। লহরী লজ্জায় ছোট হয়ে যাচ্ছিল।
কপাল থেকে লহরীর চুল সরাতে সরাতে অর্ণব জিজ্ঞেস করেছে, আমায় ভালোবাসো বধুয়া? ভালোবেসে দিন গিয়ে রাতে লুকোয়, নদী ভালোবেসে সায়রে হারায়, আর আমি আমায় হারাতে চাই আপনার ভালোবাসায়। লহরী, তোমাদের বাড়ি আসার পর থেকে আমার সবকিছু এলোমেলো লাগছে, টেনশন হচ্ছে খুব। অর্ণব, দুপুর হওয়ার আগেই অর্ণব চলে যাবে। সকালের নাস্তা করার পরেই অর্ণব রিফাত চৌধুরীকে ফোন দিয়েছে। রিফাত চলে এসেছে শেখ বাড়ির দিঘির ওপারে। অর্ণব, সূচনা আর লহরী শেখ বাড়ি থেকে বের হয়ে দিঘির ওই পাশে গিয়ে রিফাতের সাথে কথা বলছে। অর্ণব বেশ টেনশনের সাথে রিফাতকে বলছে, দেখ রিফাত, এই খুনের ঘটনায় আরও আসামি থাকতে পারে। কারণ সূচনার বাবা চেয়ারম্যানের বউকে খুব একটা পছন্দ করেন না। সেক্ষেত্রে নিরালা বেগমের কথায় উনি শায়েরিকে তাড়াহুড়ো করে কবর দেননি। আমি নিশ্চিত যে উনাকে তাড়াহুড়ো করে শায়েরিকে কবর দিতে বাধ্য করেছিল সে এই খুনের ঘটনায় জড়িত ছিল। অথবা শায়েরি যে খুন হয়েছিল এটা সে বুঝতে পেরেছিল। তুমি ঠিকই বলছো ভাইয়া। যে তাড়াতাড়ি করে কবর দিতে বাধ্য করেছিল সে অবশ্যই তারা চিহ্নের কথা জানত। রিফাত, এর মধ্যে সূচনা বলে উঠেছে, বড় চাচা বাধ্য করেছিল বাবাকে শায়েরিকে তাড়াতাড়ি কবর দেয়ার জন্য। তার মানে চেয়ারম্যান নিজেও এই তারা চিহ্নের সাথে জড়িত। রিফাত, সূচনা, লহরী দুজনই এ কথার প্রতিবাদ করে বলেছে, চাচা কখনো এই খুনের সাথে জড়িত থাকতে পারে না। তাছাড়া গতরাতে চাচি নিজেই তো স্বীকার করেছে যে চাচা শায়েরির কাছ থেকে মোতাহারের আসার কথা জেনে যাবে বলে চাচি শায়েরিকে খুন করেছে। যেখানে চাচা চাচির পরকীয়া পছন্দ করে না সেখানে চাচা কিভাবে খুনে জড়াবে? সেটাই তো। চেয়ারম্যানের জড়িত থাকার কোনো কারণ দেখছি না। তবে কেন উনি কবর দেয়ার জন্য তাড়াহুড়ো করেছিলেন? রিফাত, এসব প্রশ্নের উত্তর চাচার কাছ থেকে জানা যাবে। বাবা যদি চাচাকে জিজ্ঞেস করে তবে চাচা সব স্বীকার করে নেবে। সূচনা, অর্ণব রিফাতকে বলছে, আজই নিরালা বেগমের বিরুদ্ধে মামলা দেব রিফাত। মামলা দিলেই সব বের হয়ে যাবে। রিফাত চেঁচিয়ে অর্ণবকে প্রতিবাদ করেছে, খবরদার ভাইয়া, মামলা দেয়ার কথা ভুলেও মুখে আনবা না। মামলা না দিলে এত কষ্ট করে খুনি বের করলাম কেন? রিফাত অর্ণবকে বলছে, শোনো ভাইয়া, আমি এই মডেল থানার দায়িত্বে আছি। এখন আমি এই মামলা নিতে পারবো না। এই মামলা নিলে শেখেরা আমার বউকে দেবে না। আমি শীঘ্রই এই মডেল থানা থেকে পোস্টিং হয়ে যাব। তারপরে নিজ উদ্যোগে নতুন এসপিকে দিয়ে এই মামলা শুরু করাবো। শেখেরা এমনিতেই আমাদের শত্রু। এখন আমি এই মামলা নিলে শৌরিকে এ জীবনে আমি কখনোই পাব না। আর তুমিও লহরীকে পাবা না। বউয়ের জন্য এত বড় অপরাধীকে সময় দিতে চাস? এর মধ্যে যদি উনি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে? অর্ণব, মাত্রই তো বিয়ে করছি ভাইয়া, বউটার কাছেও একটু যেতে পারি নাই। এর মধ্যে ঝামেলা কইরো না তো। কয়েকটা দিন সময় দাও না। কথা দিচ্ছি আমি নিজে এই খুনের মীমাংসা করব। আমাকে শুধু পোস্টিং হয়ে যেতে দাও। পুলিশ কমিশনার চাচাকে দিয়ে আমি শীঘ্রই নিজের পোস্টিং করিয়ে ফেলব। রিফাত, ঠিক আছে, তোকে সময় দিলাম। অর্ণব, ধন্যবাদ ভাইয়া। অনেক সবার উদ্দেশ্যে বলছে, চেয়ারম্যান এমন খারাপ বউ ডিভোর্স দেয়নি কেন? সূচনা অনেককে বলছে, নির্ঝর ভাইয়ার মানসিক ক্ষতি হতে পারে এমন চিন্তা করেই চাচিকে ডিভোর্স দেয়নি চাচা। সূচনার কথা শুনে রিফাত বলছে, সূচনা ভাবি, আপনার চাচা শুধু ছেলের ব্যাপারে চিন্তা করেছে ঘটনাটা এমনও নয়। আমি তদন্ত করেছি আপনার চাচির উপরে। সব ব্যাপারেই আপনার চাচা চাচির অমিল। কিন্তু একটা জায়গায় বড়ই মিল। সেটা হচ্ছে ক্ষমতা। আপনার চাচা চায় ক্ষমতা।
আর আপনার চাচি চায় ক্ষমতাসীনের বউ হয়ে ক্ষমতার অপব্যবহার করতে। আপনার চাচার প্রত্যেক নির্বাচনে জেতার পেছনে আপনার চাচি অনেক অবদান রাখে। মিষ্টভাষী, সুন্দরী নিরালা বেগমের কথায় মানুষ সহজেই পটে যায়। আপনার চাচি কোথায় গেল, কি করল, এসব এখন আর আপনার চাচাকে ভাবায় না। আপনারা স্থানীয় জমিদার ছিলেন। জমিদারি আমল শেষেও আপনারা এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছিলেন। শুনেছি আপনার দাদা নাকি অনেক বছরের চেয়ারম্যান ছিল। দাদার মৃত্যুর পরে আপনার চাচা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান সব পদেই ক্ষমতাসীন হয়েছিল। এখন তার আরও বড় নেতা হওয়ার শখ। নিরালা বেগমের ভালোবাসা পাওয়ার আশা চেয়ারম্যান অনেক আগেই ছেড়ে দিয়েছে। বউকে দিয়ে ক্ষমতা হাতে পেতে সুবিধা হচ্ছে, এ কারণেও সে বউকে ডিভোর্স না দিয়ে রেখে দিয়েছে। আর নির্ঝরের ব্যাপার তো আছেই। নির্ঝর সম্পর্কে তদন্ত করে করে কিছু জেনেছিস? অর্ণব: বাপ মা দুজনই চায় নির্ঝরকে ভবিষ্যতে ক্ষমতাসীন করতে। কিন্তু নির্ঝর বাপ মায়ের এসব খেলায় নেই। রিফাত: বাপ মা খেলোয়াড় আর ছেলে দর্শক। অর্ণব: হ্যাঁ, বড্ড ভালো একজন দর্শক সে। রিফাত: রিফাত কিছু দূরে থাকা সৌরিকে দেখিয়ে অর্ণবকে বলছে, ওই যে দেখো আমার বউ চলে এসেছে। সৌরি চলে এসেছে দিঘির পারে। দূর থেকে রিফাতকে দেখেই এখানে এসেছে সৌরি। এসেই কিছুটা দূরে দাঁড়িয়ে রিফাতকে নিজের কাছে যেতে বলেছে সৌরি। রিফাতও আসসালামু আলাইকুম ম্যাডাম সালাম দিয়ে সৌরির কাছে চলে এসেছে। সৌরি সালামের জবাব না দিয়েই রিফাতকে বলছে, সেদিনের মাইরের ভিডিওটা দে। ভিডিও দিয়ে কি করবেন ম্যাডাম? রিফাত: বড় মামিকে দেব। মামি ভিডিও? সৌরি: মামিকে দেবেন? তাহলে আজ শুনে যান আপনার মামির সব সমাচার। রিফাত: কি শোনাতে চাস? সৌরি: সবাইকে ডেকে নেই। ওদেরও জানা উচিত আপনার মামির এইসব ঘটনা। এই কথা বলেই রিফাত ডাক দিয়েছে সবাইকে। ওবা সবাই চলে গেছে রিফাত আর সৌরির কাছে। রিফাত বলতে শুরু করেছে, সেদিন রাকিব ভাইয়া আমাকে বলেছিল, রিফাত, নতুন একটা বাসা ভাড়া নিয়েছি। বিশাল প্রতিশোধ নেব শেখ বাড়ির উপর থেকে। আমি জিজ্ঞেস করেছিলাম, বাসা ভাড়া করে কিভাবে শেখ বাড়ির প্রতিশোধ নিবা ভাইয়া? জবাবে রাকিব ভাইয়া বলেছিল, আমি ভালো হয়ে যেতে চেয়েছিলাম রে রিফাত। কিন্তু নির্ঝরের মা আমায় লোভ দেখাতে দেখাতে লোভী বানিয়ে ফেলেছে। সৌরি নামের শেখ বাড়ির এক অপূর্ব সুন্দরী মেয়েকে গোপনে কিডন্যাপ করে এনে আমার হাতে তুলে দেবে নির্ঝরের মা। বিনিময়ে তার পুত্রবধূ তানিকে মুক্ত করে দিতে বলেছে আমায়। বারবার সুন্দরীর লোভ দেখিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছে নির্ঝরের মা। উনি বলেছে সৌরিকে নিয়ে নাকি কোনো ঝামেলা হবে না। কারণ সৌরির ভাই ডাক্তারি সেবা ছাড়া কিছু বোঝে না। সারাক্ষণ রোগী নিয়ে ব্যস্ত থাকে। কোথা থেকে বোনের কি হয়ে গেছে তার কিছুই বুঝতে পারবে না। তাছাড়া চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুই ওই মডেল থানায় আছিস। তাই সৌরির ভাই কোনো ঝামেলা করে শত্রুর বাড়ির পুলিশ অফিসারের কারণে বেশি সুবিধাও করতে পারবে না। নির্ঝরের মা আরও বলেছেন যে সৌরিকে আমি বিয়ে করি অথবা নষ্ট করি এসব আমার বিষয় হয়ে থাকবে। উনাকে উনার ছেলের বউ ফিরিয়ে দিলেই হবে। আমি উনার চুক্তিতে রাজি হয়েছি। কিন্তু আমি উনাকে ধোঁকা দেব। সৌরিকে এনে বাসা ভাড়া করে রেখে সেখানে দিনের পর দিন নষ্ট করব। কখনোই বিয়ে করব না। ওকে আমার রক্ষিতা বানিয়ে রেখে শেখ বাড়ির প্রতিশোধ নেব। বেশি ঝামেলা করলে প্রয়োজনে ওকে নষ্ট করে মেরে ফেলব। আর তানিকে আমি কখনোই ফেরত দেব না। দাদার ওয়াদা রাখতে তানিকে আমি বিয়ে করব। সৌরি চেঁচিয়ে রিফাতকে বলছে, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি আমি এসব তোমাদের বাড়ির কাউকে বলতাম তবে তোমরা কখনোই বিশ্বাস করতে না।
কারণ আমি তোমাদের শত্রুর ছেলে। আর শত্রুর কথা কেউ বিশ্বাস করে না। তাহলে তুই আমাকে পাহারা দিয়ে রাখতি যেন মামি কিডন্যাপ করে রাকিবের কাছে পাঠাতে না পারে। রিফাত বেশ রেগে গেছে শৌরির ব্যবহারে। এবার সে নিজেও শৌরিকে তুই তোকারি শুরু করেছে। শত্রুর বাড়িতে সবসময় যাওয়া আসা যায় না। যেদিন প্রথমবার এসেছি সেদিনই তুই আমাকে বেঁধে পিটিয়েছিস। তাছাড়া আমার সব কাজ ফেলে রেখে আমি তোর পেছনে লেগে থাকতে পারতাম না। তোর মামি যেই একজন ঘসেটি বেগম, সে তার ছেলের বউয়ের জন্য তোকে রাকিব ভাইয়ার হাতে তুলে দিয়েই ছাড়ত। তাছাড়া আমার বংশেও রাকিব চৌধুরীর কাজে বাধা দেয়ার মতো এখন আর কেউ নেই। অর্ণব ধমক দিয়ে রিফাতকে বলছে, কি সব তুই তুই করছিস তোরা দুজন? এ সব বন্ধ করে আগে বল শৌরিকে তার মামির ফাঁদ থেকে রক্ষা করার জন্য কোনো প্ল্যান করেছিস কিনা? হ্যাঁ, করেছি। রাকিব ভাইয়ার প্ল্যান শুনেই তো বিয়ে করেছি। বিয়ের পরে রাকিব ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া, শেখেরা আমাদের বউ নিয়েছিল। ওরা সে বউকে নষ্ট করে রক্ষিতা বানিয়ে রাখেনি। জোর করে বউ রেখে দিলেও সে বউকে বিয়ে করে সসম্মানেই রেখেছিল। আমার দাদাও এমন প্রতিশোধই নিতে চেয়েছিলেন। কোনো মেয়েকে এনে নষ্ট করতে বলেননি। বর্তমানে তুমি শৌরি নামের যে মেয়েকে নষ্ট করতে চেয়েছ সে মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি। দুই পক্ষের ষড়যন্ত্র থেকে মেয়েটাকে বাঁচাতে বিয়ে করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আর তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কোনো শক্তিও আমার ছিল না। আধুনিক যুগে এসে ভদ্রঘরের একজন শিক্ষিতা মেয়ে বিনা দোষে অন্যের ষড়যন্ত্রে পড়ে জীবন নষ্ট করুক, এটা আমি চাইনি। তাছাড়া কিছুদিন ধরে আমি এই মেয়েটার প্রেমেও পড়েছিলাম। রাকিব ভাইয়াকে আমি আরও বলেছিলাম, যদি তোমার সাথে আমার এক ফোঁটা রক্তের সম্পর্কও থেকে থাকে তবে তুমি এ মেয়েকে পাওয়ার চিন্তা ভুলে যাও। আর নির্ঝরের মায়ের কাছে ভুল করেও কখনো আমাদের বিয়ের কথা বলবে না। কসম তোমার, তুমি আমার সাথে কোনা ঝামেলা করবে না। রাকিব ভাইয়া কি বলেছে? অনিক বলল, ওয়াদা করেছে শৌরির কোনো ক্ষতি করবে না। আর নির্ঝরের মায়ের কাছেও আমাদের বিয়ের কথা বলবে না। তবে তার শিকারকে বিয়ে করেছি বলে আমায় অনেক গালি দিয়েছে। মামি যে আমাকে ফাঁদে ফেলে দিত তার প্রমাণ কি? তোর মামি আগেও এমন করছে তোর সাথে? রিফাত বলল, এমন যে করছে তার কি প্রমাণ আছে? প্রমাণ হচ্ছে সুখিন। এই তুই সুখিনের কথা জানলি কেমনে? তোকে বিয়ে করার আগে তোর মা সুখিনের সাথে তোর সম্পর্কের কথা আমায় বলে নিয়েছিল। তোর মা বলেছিল যে তার আপনজন সুখিনকে তোর পিছনে ষড়যন্ত্র করে লাগিয়েছিল। কিন্তু তুই বুঝতে পারিসনি। আমি সে বিয়ের রাতেই সুখিনকে ধরে এনেছিলাম। সুখিন বলেছিল যে গত উপজেলা নির্বাচনের আগে তোর মামির নির্দেশে তোর সাথে ও প্রেম শুরু করেছিল। চুক্তি ছিল সুখিন দলবল নিয়ে যান প্রাণ দিয়ে নির্বাচনে খাটবে। বন্ধু বান্ধব নিয়ে খেটে তোর মামাকে নির্বাচনে বিজয়ী করবে। বিনিময়ে চেয়ারম্যানের অর্ধশিক্ষিত বাউন্ডেল কর্মী সুখিনের সাথে তোর মামি তোকে বিয়ে দেবে। তোর মামির প্ল্যান ছিল তোকে নিচু জায়গায় বিয়ে দিয়ে তোর জীবনও নষ্ট করবে। আর তোর মাকেও সামাজিকভাবে ছোট করে রাখবে। রিফাত বলল, কই, মামা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তো মামি আমাকে সুখিনের সাথে বিয়ে দেয়নি। শৌরি বলল, নির্বাচনে জেতার পরে তোর মামি সুখিনকে শর্ত দিয়েছিল বিয়ের আগে তোর সাথে নষ্টামি করতে হবে এবং সে নষ্টামির ভিডিও নিরালা বেগমকে দিতে হবে। তবেই সে সুখিনের সাথে তোকে বিয়ে দিতে পারবে। সুখিন তোকে নষ্ট করার জন্য বহুবার চেষ্টাও করেছিল, কিন্তু নষ্ট করতে পারেনি। আর তাই বিয়েও দিতে পারেনি। সুখিনের কথার রেকর্ড দিয়ে দেব, তুই শুনে দেখিস। রিফাত বলল, এতক্ষণ পরে লহরী মুখ খুলেছে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন।
আমি আঠার মতো সৌরির পেছনে লেগে থেকেছি যেন সুখিন ওর ক্ষতি করতে না পারে। এমন অসম প্রেম থেকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলাম, কিন্তু সৌরি বুঝতে চাইত না। এবার সৌরি রিফাতকে বলছে, সুখিনের কথা বাদ দে তো। মামি যদি আমাকে রাকিবের হাতে তুলে দিতে চাইতো তাহলে আবার তোকে মামলা দিতে চাইল কেন? আমাকে মামলা দিলে তোকে রাকিব ভাইয়ার হাতে তুলে দেয়া আরো সহজ হতো। কারণ সেক্ষেত্রে তোর মামি বলতে পারত যে চৌধুরী বাড়ির ছেলেকে মামলা দেয়ায় প্রতিশোধ হিসেবে তারা সৌরিকে তুলে নিয়ে গেছে। এমন হলে তোর মামি সন্দেহের ঊর্ধ্বে থাকত, আর এদিক দিয়ে আমারও ক্ষতি হতো। সৌরি এবার ঘটনা বুঝতে পেরেছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে রিফাতকে বলছে, বুঝেছি, তুই আমার উপকার করেছিস, কিন্তু ভবিষ্যতে যদি মামি আমার কোনো ক্ষতি করতে চায় তবে আমি কি করব? আমি আছি তো। রিফাত, এই এদিকে আয় বলে রিফাতকে ডেকে দূরে নিয়ে গেছে সৌরি। দূরে গিয়ে অগ্নিচোখে সৌরি রিফাতকে প্রশ্ন করেছে, এই রিফাইত্তা, এই তুই আমারে সবার সামনে এমন তুই তোকারি করছিস কেন? তুই নিজেও তো সবার মধ্যে আমাকে তুই তোকারি করছিস। তুই ভালো হয়ে যা। রিফাত, ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাব। তাছাড়া তুই আমার অনেক উপকারও করেছিস। আজ থেকে চুক্তি হয়ে যাক, আমি তোকে আপনি করে বলবো, আর তুই নিজেও আমাকে আপনি করে বলবি। রিফাত আর সৌরিকে তুই তোকারি করতে দেখে অনেক সূচনার কাছে এসে বলছে, চলো আমরাও আজ ওদের মতো তুই তুই করে বলি। সূচনা সাথে সাথে অনিককে বলে দিয়েছে, তুই চুপ কর বেয়াদব। কি সব আবল তাবল বলছিস? আমি কি অত খারাপ মেয়ে নাকি যে স্বামীকে তুই তুই করে বলবো? আজ আবার ডাক্তার সৌরভের চেম্বারে অনাকাঙ্ক্ষিত পেশেন্ট এসেছে, কিন্তু একজন পরিচিত আর অন্যজন অপরিচিত। ডাক্তার সৌরভ পরিচিত পেশেন্টকে দেখে বলে উঠেছে, আপনি আপনি কি করে এলেন? চাঁদোয়া এসেছে রাকা চৌধুরীকে নিয়ে। চাঁদোয়া সৌরভকে বলে উঠেছে, রিফাত ভাইয়ার বাসায় এসেছি। আপনাকে দেখতে আসার জন্যই মূলত রিফাত ভাইয়ার বাসায় এসেছি। মানুষ ডাক্তার দেখাতে আসে আর আপনি ডাক্তারকে দেখতে এসেছেন। আজব ব্যাপার। সেদিনের পর আপনি কেমন আছেন সেটা জানতে খুব ইচ্ছে করেছিল, তাই আজ চাচাতো বোন রাকাকে নিয়ে চলে এসেছি। আরে, আপনার সাথে তো পরিচয় করিয়েই দেয়া হয়নি ওর। ও হচ্ছে রাকা চৌধুরী। রাকাকে দেখিয়ে বলল, সে হলো এখানকার এসপি রিফাত চৌধুরীর বোন। সৌরভ রাকার সাথে সাধারণ কুশল বিনিময় করে চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, আপনাদের কি কোনো ট্রিটমেন্ট লাগবে? না, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। চাঁদোয়া। রাকা চেম্বার থেকে বাইরে বের হয়ে গেছে। সে ব্যক্তিগত কথার মধ্যে থাকতে চায় না। সৌরভ চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, কি ব্যক্তিগত কথা বলতে চান? না মানে, হয়েছে কি? না মানে, আপনাকে আমার, না মানে আপনি খুব সুন্দর আর ভালো। চাঁদোয়া বলল। চাঁদোয়ার কথা শুনে সৌরভ উত্তর দিয়েছে, আমি যে সুন্দর এটা বলতে আপনি এখানে আসেননি। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা। তবে এটা সম্ভব না। কেন? কেন সম্ভব না ডাক্তার সাহেব? চাঁদোয়া বলল, আমি একজনকে ভালোবাসি এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। চাঁদোয়া কিছুটা হতাশার সুরে বলেছে, কার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে? কাকে ভালোবাসেন আপনি ডাক্তার সাহেব? সৌরভ চাঁদোয়াকে বলছে, আমার মামাতো বোন লহরীকে আমি ভালোবাসি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছেন? লহরী তো অর্ণব ভাইয়ার গার্লফ্রেন্ড। চাঁদোয়া। শুনেছি লহরী কিছুদিনের জন্য ভাব করেছিল অর্ণবের সাথে, কিন্তু অর্ণবের মা নির্ঝরের নামে অনেক হত্যাচেষ্টা মামলা দিয়েছিল। ওই সময়ে মামা লহরীর সম্পর্কের কথাও জেনে গিয়েছিলেন। মামা তখন লহরীকে সম্পর্ক ভেঙে দেয়ার আদেশ করেছিলেন।
লহরী তখনই সম্পর্ক ভেঙে ফেলেছে। আপনার সাথে বিয়ে ঠিক আছে জেনেও লহরী কেন অর্ণব ভাইয়ার সাথে সম্পর্কে জোরালো? এ কেমন মেয়ে? চাঁদোয়া বলল। লহরী এখনো জানে না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সৌরভ বলল। তাহলে এটা আবার কেমন বিয়ের প্রতিশ্রুতি? কেমন ভালোবাসা আপনাদের? চাঁদোয়া বলল। লহরীর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। কি সব বলছেন? কিছুই বুঝতে পারছি না। লহরীর মেজ বোন শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। শায়রি কয়েক বছর আগে মারা গিয়েছে। শায়রির মৃত্যুর পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কোনো কিছুতেই মন বসাতে পারতাম না আমি। আমার অবস্থা দেখে মা ঘাবড়ে গিয়েছিলেন। পরে মামার সাথে আলোচনা করলে মামাও আমার অবস্থা দেখে টেনশনে পড়ে গিয়েছিলেন। তখন ছোট মামা এবং মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে লহরীকে আমার সাথে বিয়ে দেবেন। তারা ভেবেছিলেন লহরী ও শায়রি দেখতে প্রায় একই রকম হওয়ায় লহরীকে ভেবে ভেবে আমি শায়রিকে ভুলতে পারব। তাদের প্ল্যান সফলও হয়েছে। লহরীকে ভেবে ভেবে আমি শায়রিকে ভুলে গিয়েছি। একটু একটু করে এই কয়েক বছরে আমি লহরীকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ। জানেন চাঁদোয়া, লহরীর সাথে যে আমার বিয়ে হবে এই ব্যাপারটা মামা, আমার মা, আমার বোন শৌরি আর আমি জানি। আর কেউ জানে না এ ঘটনা। লহরীর মাকেও মামা এ বিষয়ে কিছু বলেননি। কারণ মামি জানলে সে লহরীকে বিষয়টা বলে দিত। মামা চাননি লহরী এ বিয়ের প্রতিশ্রুতির কথা জানুক। কারণ লহরী আর আমি একই ঘরে থাকি। তাছাড়া লহরী খুব আদুরে, লাজুক এবং চঞ্চলা। ওর এসব স্বভাব মানুষকে খুব কাছে টানে। আমরা দুজনই বিয়ের কথা জেনে গেলে সেক্ষেত্রে আমাদের মাঝে দূরত্ব বজায় রাখতে কষ্ট হয়ে যেত। যদিও শায়রি জানত যে ওর সাথে আমার বিয়ে হবে। কিন্তু শায়রি ছিল মেধাবী, প্রতিবাদী আর সাহসী। আমি শায়রির সাথে দূরত্ব বজায় রাখতে পেরেছিলাম। শায়রির মৃত্যুর পরে লহরী কিছুটা বেখেয়ালি হয়ে যায়। মামা বিয়ের প্রতিশ্রুতির কথা বলে তখনই তার বেখেয়ালি মেয়েকে আরও বেখেয়ালি করে দিতে চাননি। তাই মামা এ প্রতিশ্রুতির কথা গোপন রেখেছেন। সৌরভ বলল। লহরী হয়তো এসব না জেনেই অর্ণব ভাইয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে। ওদের মাঝে এখনো সম্পর্ক আছে। চাঁদোয়া বলল। আপনার কথার সত্যতা আমি জানি না। তবে মামা আমার সাথেই লহরীকে বিয়ে দেবেন। দুনিয়া উল্টে গেলেও আমার ছোট মামা তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। যদি লহরীর সাথে আপনার বিয়ে না হয় তবে কি করবেন? আমায় পছন্দ করবেন। মরে যাব। তবুও আপনাকে পছন্দ করব না। আমায় পছন্দ করবেন না কেন? আগে বলুন আপনি আমায় পছন্দ করেছেন কেন? আপনি দেখতে খুব সুদর্শন। তাই আপনাকে পছন্দ করেছি। বুঝেছি, আপনি সুন্দর পুরুষের পাগল। আর তাই আমার বউ হয়ে শেখ বাড়িতে যাওয়ার যোগ্যতাও আপনার নেই। কেন বলুন তো? চাঁদোয়া বলল। কারণ শেখ বাড়িতে আমার চেয়েও সুদর্শন পুরুষ আছে। আপনি আবার তাকে দেখলেও পাগল হয়ে যেতে পারেন। আপনার চেয়েও সুদর্শন পুরুষ হতে পারে। কে সেই সুদর্শন? শেখ নির্ঝর, আমার চেয়ে কয়েকশো গুণ সুদর্শন নির্ঝর। আপনি অনেক ভালো মানুষ। চাঁদোয়া বলল। নির্ঝরও ভালো মানুষ। এসব লজিক দিয়ে শেখ বাড়ির বউ হতে পারবেন না। পরে গিয়ে আরেকজনকে পছন্দ করে বসবেন। আমার বউ পছন্দ করাই আছে। আপনি এখন আসতে পারেন। এদিকে সূচনা দুপুরে শ্বশুরবাড়ি যাবার আগে বাবা সবুজ শেখের কাছে শায়রি হত্যার বিস্তারিত ঘটনা বলে গেছে। লহরীও সাথে ছিল সূচনার। সবুজ শেখ তার মেডিকেলে পুরুয়া সুন্দরী, মেধাবী মেয়ের খুন হওয়ার ঘটনা শুনে চরম ব্যথিত হয়েছেন। মেডিকেলের ছুটিতে বাড়ি এসেছিল শায়রি। তখনই হলো দুর্ঘটনা।
সবুজ শেখ ভাবছে এ বছরই আমার মেয়েটার এমবিবিএস পাশ করার কথা ছিল। মেয়েকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আজই মামলা দিতে চেয়েছেন সবুজ শেখ, কিন্তু প্রতিবাদ করেছে সূচনা ও লহরী। সূচনা আর লহরী বাবাকে বলেছে, বাবা, নির্ঝর ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। এই অবস্থায় চাচিকে গ্রেফতার করলে নির্ঝর ভাইয়ার বিপদ হয়ে যেতে পারে। সবুজ শেখ মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলেন, নির্ঝর তোদের আপন নাকি শায়েরি আপন ছিল তোদের? সূচনা, লহরী উত্তর দিয়েছিল, এখন নির্ঝর ভাইয়া আপন। কারণ শায়েরি মরে গেছে, আর নির্ঝর ভাইয়া বেঁচে আছে। বিনা দোষে উনার মায়ের কারণে নির্ঝর ভাইয়ার ক্ষতি করা উচিত না। শীঘ্রই নির্ঝর ভাইয়ার বউ ফিরিয়ে আনা হবে। তারপরে নির্ঝর ভাইয়ার মন কিছুটা ঠিক হবে। তখনই মামলা দিও। নির্ঝরের অজুহাত দিয়ে বাবাকে এখনই মামলা দায়ের থেকে বিরত রেখেছে সূচনা আর লহরী। আসলে সমস্যাটা যে রিফাতের সেটা বাবাকে বলার সাহস হয়নি ওদের। কারণ রিফাত আর শৌরির বিয়ের কথা শুনলে সবুজ শেখ হয়তো ভীষণ রাগ করতে পারতেন। এখন রিফাতের পোস্টিং হওয়া পর্যন্ত তো ওদের অপেক্ষা করতেই হবে। লহরীর মাকে জানানো হয়নি শায়েরির খুন হওয়ার ঘটনা। সেক্ষেত্রে এক কান দুই কান করে ঘটনা অনেকেই জেনে যেতে পারত। নিরালা বেগম জেনে গেলে প্রয়োজনে আরও কাউকে খুন করে ফেলতে পারবে। আজ সবুজ শেখের মনে পড়ছে শায়েরির মৃত্যুর পরে বড় ভাই চেয়ারম্যান তাকে বলেছিল, তোর মেয়ে প্রেগন্যান্ট ছিল। নষ্টামি করে কুমারী অবস্থায় প্রেগন্যান্ট হয়েছে। মামলা দিয়ে পোস্টমর্টেম করে পুলিশি ঝামেলা করার দরকার নেই। এসবের আগে মেয়েকে কবর দিয়ে দে। তাই মেয়েকে কবর দিতে তাড়াহুড়ো করেছিলেন সুবোধ শেখ। তার আজ মনে পড়ছে, নিরালা বেগমই চেয়ারম্যানকে বলেছিল যে শায়েরি প্রেগন্যান্ট। অন্য সবাইকেও নিরালা বেগমই বলেছিল প্রেগন্যান্সির কথা। শায়েরি নাকি তার কাছে আগের রাতে প্রেগন্যান্সির কথা বলেছিল। কতটা অপবাদ নিয়ে তার মেয়েকে মরতে হয়েছে। সবুজ শেখও মনে করেছিল যে শায়েরির লাশ পোস্টমর্টেম করলে প্রেগন্যান্সির ঘটনা অনেকে জেনে যেতে পারত। সম্মানহানি ঘটতে পারত শেখ বংশের। তাই সে তাড়াহুড়ো করে কবর দিয়েছিল শায়েরিকে। সবুজ শেখ বিশ্বাস করেন না চেয়ারম্যান জানত যে তার স্ত্রী নিরালা বেগম খুন করেছে। এতটা নীতিহীন তার ভাইকে সবুজ শেখের মনে হয় না। তবে আজ ভাইয়ের উপর তার প্রচণ্ড ক্ষোভ। কেন ডিভোর্স দিল না এই দুশ্চরিত্রা স্ত্রীকে? সবাই তো ডিভোর্স করে ফেলার পরামর্শ দিয়েছিল চেয়ারম্যানকে। রিফাত চৌধুরী যে অনিক অর্ণবের সাথে খুনি বের করতে সাহায্য করেছে এটা বাবাকে আজ সূচনা বলে গেছে। রিফাত চৌধুরী তদন্ত করে অনুমান করছে যে ভোটে জেতার জন্যই বউকে ডিভোর্স দেয় না চেয়ারম্যান। এই তদন্তের কথা আজ সূচনা বাবাকে বলেছে। সবুজ শেখ ভাবছে, কলেজ প্রতিষ্ঠা করার পর থেকে আমি হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি। ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছি। দুর্বল স্টুডেন্টদেরকে কলেজের ক্লাসের পরেও বাড়ির কাছারিতে এনে বিনা সম্মানিতে ইংরেজি প্রাইভেট পড়িয়েছি। কলেজের মেধাবী স্টুডেন্টদেরকেও বিনা সম্মানিতে ইংরেজি পড়িয়েছি। এই দুই যুগেরও বেশি সময়ে হাজার হাজার কলেজ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি পড়িয়েছি। ভাইয়ের নির্বাচনের সময় ছাত্রদের কাছে ভোট চাইতে হয়নি আমার। এই ইংরেজি শিক্ষক ভাইয়ের কারণেই চেয়ারম্যান হাজার হাজার ভোট পেয়েছে। নিরালা বেগম ষড়যন্ত্র করে, ধুরন্ধরি করে চেয়ারম্যানকে ভোট পেতে সাহায্য করেছে। আর আমার মানবতার কারণে ভাই ভোট পেয়েছে। আমার অবদানের কথা চেয়ারম্যান ভাইয়ের অজানা নয়। তবুও কেন ক্ষমতায় থাকার জন্য এই অসতী স্ত্রীকে রাখতে হবে? সবুজ শেখ আরও ভাবছে, সারাজীবন চেয়ারম্যান বলে গেছে নির্ঝরের ভালোর জন্য ওর মাকে রেখে দিয়েছি। আজ বুঝতে পেরেছি এই অসতী স্ত্রীকে রাখার পেছনের ক্ষমতাসীন হওয়ার লোভ একটি কারণ।
তবে আজ সবুজ শেখ প্ল্যান করেছে সে তার ভাইকে শায়েরি খুন হওয়ার কথা বলবে না। কারণ আজ আর চেয়ারম্যানকে তার পুরোপুরি বিশ্বাস হয় না। চেয়ারম্যান ক্ষমতা হারিয়ে ফেলার ভয় তার বউ নিরালা বেগমের পক্ষেও চলে যেতে পারে। তার বউ খুনি এটা সবাই জেনে গেলে চেয়ারম্যানের ভোটও কমে যেতে পারে। তাছাড়া নির্ঝরের বউকেও চেয়ারম্যান ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে না তার ভোট কমে যাবে এমন সন্দেহে। সবুজ শেখ আজ বুঝতে পেরেছে তার ভাই চেয়ারম্যানের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাটাই বড় ব্যাপার। আজ সবুজ শেখের দুঃখ হচ্ছে আমি তো কোনোদিন রাজনীতি করিনি, কোনোদিন ক্ষমতা চাইনি আমি। আমার ভাই ক্ষমতা চেয়েছে, তার ক্ষমতা রক্ষা করতে গিয়ে দুশ্চরিত্রা বউ রেখে দিল। আর মাঝখান থেকে বলি হলো আমার মেধাবী মেয়েটা। সৌরভ চেম্বার থেকে বাড়ি ফিরেছে। ঘরে এসে দেখে মা বোন সবাই ঘুমিয়ে পড়েছে। খাবার দেওয়ার জন্য লহরীর মাকে ডেকেছে সৌরভ। লহরীর মা লায়লা বিলকিস সৌরভকে খাবার দিয়ে সামনে বসেছিল। খাওয়া শেষ হওয়ার আগে সৌরভ মামিকে জিজ্ঞেস করছে, লহরী ঘুমিয়ে পড়েছে মামি? না, সজাগ আছে। সূচনার জামাই আর ভাসুর বেড়াতে আসায় 1-1.5 দিন খেটে লহরীর মায়ের শরীর ক্লান্ত। তাই সৌরভের খাওয়া শেষ হলে ক্লান্ত লায়লা বিলকিস ঘুমানোর জন্য রুমে চলে যায়। সৌরভ খাওয়া শেষে জোরে জোরে লহরীকে ডেকে বলেছে, লহরী, 2টো আম কেটে রুমে দিয়ে যাইস তো। ওইদিকে একটু আগেই বাসায় গিয়েছে চাঁদোয়া। বাসায় গিয়ে ফ্রেশ হয়েই অর্ণবকে ফোন দিয়ে বলেছে লহরী আর সৌরভের বিয়ে ঠিক হয়ে থাকার কাহিনী। চাঁদোয়া খুব বিশ্বাসী মেয়ে। অর্ণব খুব সহজেই বিশ্বাস করেছে চাঁদোয়ার কথা। সাথে সাথে অর্ণব ফোন দিয়েছে লহরীকে। ফোন পাশে রেখে ছুরি দিয়ে আম কাটছিল লহরী। অর্ণবের ফোন দেখে লহরী রিসিভ করে বলছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে ম্যাডাম ভোলাভালা। ব্যস্ত নাকি আপনি এখন? অর্ণব, বেশি ব্যস্ত না। সৌরভ ভাইয়ার জন্য আম কাটছি। আম কেটে রুমে দিয়ে এলেই ফ্রি হয়ে যাব। লহরী। লহরীর কথা শুনে চরম রাগে বিস্ফোরিত হয়ে যাবার মতো অবস্থা হয়েছে অর্ণবের। প্রচণ্ড রাহে লহরীকে জিজ্ঞেস করেছে, সৌরভের জন্য আপনি আম কাটারা চিহ্ন টছেন কেন? ওর মা বোন নেই, বাড়ির সবাই এখন ঘুমে। লহরী, সবাই ঘুমে আর এর মধ্যে আপনি যাচ্ছেন সেবা করতে সৌরভের রুমে? অর্ণব, কি সব বলছেন? গতকাল আমাদের বাড়িতে এসেও সৌরভ ভাইয়াকে টুপি দিতে দেখে এমন করেছেন। কি সমস্যা আপনার? লহরী। অর্ণব কণ্ঠে হতাশার সুর এনে বলছে, আপনি আমায় ভালোবাসেন ম্যাডাম ভোলাভালা। ভালোবাসি কিনা এ প্রশ্নের জবাব আবারও দিতে হবে। গতকাল আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি মানুষের চোখের ভাষা পড়তে পারি কিনা। আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। অর্ণব, কার চোখের ভাষা পড়েছেন আপনি? লহরী, ডাক্তার সৌরভের। অর্ণব, আপনাকে কে বলেছে ডাক্তার সৌরভের চোখের ভাষা পড়তে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ফ্রি হয়ে এসে কথা বলছি আপনার সাথে। লহরী ভাবছে সৌরভের রুমে আম দিয়ে এসে কথা বলবে অর্ণবের সাথে। আম নিয়ে সৌরভের রুমে চলে এসেছে লহরী। সৌরভ আমের বাটি হাতে নিয়ে লহরীকে বলছে, বসো লহরী। আমি একটু ব্যস্ত ভাইয়া। কি নিয়ে ব্যস্ত তুই? মুখ মলিন কেন তোর? সৌরভ, এমনিতেই। আমি যাচ্ছি। লহরী, বেয়াদব, বসতে বলছি না তোকে। সৌরভ। লহরী বসেছে সৌরভের বিছানার কোণায়। সৌরভ অন্য পাশে চেয়ারে বসেছে। অর্ণবের ধমকে মন খারাপ হয়ে আছে লহরীর। সৌরভ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল লহরীর দিকে।
লহরী ভেবেছে ওর মন খারাপ দেখে সৌরভ এভাবে তাকিয়ে আছে। লহরী চোখ নামিয়ে নিয়েছে। এর মধ্যে সৌরভ লহরীকে জিজ্ঞেস করেছে, কোনো কারণে মন খারাপ তোর? না ভাইয়া, আমি ঠিক আছি। তুমি কি মন খারাপের কারণ জিজ্ঞেস করতেই আমাকে বসিয়েছ? লহরী: না, আমি কিছু কথা বলতে চাই তোকে। সৌরভ: বলো ভাইয়া। লহরী বলল, তোর বোন শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। যখন বুঝতে শিখেছি তখন থেকেই জেনেছি শায়রি আমার বউ হবে। জীবনে কোনোদিন ওভাবে হাত ছুঁয়েও দেখিনি শায়রির। দূর থেকে ভালোবেসে গিয়েছিলাম শায়রিকে। কিন্তু শায়রি আমায় ধোঁকা দিয়েছিল। হয়তো মেডিকেলে পড়তে গিয়ে কারো সাথে নষ্টামি করে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য। লহরী প্রচণ্ড ক্ষোভে সৌরভকে বলছে, আমার বোনকে নষ্টামি করতে তুমি দেখেছিলে? প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছিলে তুমি? না, দেখিনি। সৌরভ: তাহলে তুমি কেন নষ্টামির কথা বলছো? লহরী: নষ্টামি না করলে কুমারী মেয়ে বিনা কারণে কেন সুইসাইড করল? আর সবাই তো প্রেগন্যান্সির কথাই বলেছিল। সৌরভ: সবাই যা বলে বলুক, যে কারণেই সুইসাইড করুক না কেন সেটা তুমি সঠিকভাবে জানো না। আর না জেনে একজনকে তুমি নষ্টা বলতে পারো না। কারণ তুমি একজন ডাক্তার, একজন বিসিএস অফিসার এবং এই সমাজের প্রথম শ্রেণীর মেধাবী মানুষদের একজন তুমি। ঠিক আছে, আর বলবো না এভাবে। তবে তোর সাথে আমার অন্য কথা আছে। বলো, তোমার অন্য কথা। লহরী: অর্ণবকে কি তুই ভালোবাসিস? জানি না। কিন্তু এই প্রশ্ন কেন? লহরী: অর্ণবকে ভালোবেসে থাকলেও সরে আসিস। সৌরভ: কেন সরে আসব? কারণ তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সৌরভ: কি বলছো তুমি এসব? তোমার সাথে তো শায়রি আপুর বিয়ে ঠিক করা ছিল। আমার কথা কেন বলছো? লহরী: হ্যাঁ, শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। কিন্তু শায়রিকে ভালোবেসে আমি কষ্ট পেয়েছিলাম। শায়রির মৃত্যু আমায় এলোমেলো করে দিয়েছিল। তাই শায়রির মৃত্যুর পরে মামা আমায় কথা দিয়েছিল যে আমার সাথে তোকে বিয়ে দেবে। একটু একটু করে এই কয়েক বছরে তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি লহরী। তুই আমায় কষ্ট দিস না রে। এ জীবনে আবার কষ্ট পেলে আমি আর বাঁচতে পারবো না লহরী। সৌরভের কথা শুনে লহরী বাকরুদ্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে জানলেও হয়তো অর্ণবকে এড়িয়ে যেতে পারত লহরী। কিন্তু এখন তো অর্ণবের সাথে ভালোবাসার শপথ করে ফেলেছে। একসাথে পথ চলার ওয়াদা করাও হয়ে গেছে। মন প্রাণ দিয়ে বসে আছে সে অর্ণবকে। সৌরভকে যে আজ এ সত্য বলতেই হবে লহরীর। মাথা নিচু করেই লহরী সৌরভকে বলেছে, এসব কেন আমায় আগে বলোনি ভাইয়া? আমি তো অর্ণব বেয়াইকে। আমি আর কিছু শুনতে চাই না লহরী। যদি তোর সাথে আমার বিয়ে না হয় তবে আমি সুইসাইড করব। লহরী কি বলবে বুঝতে পারছে না। ওইদিকে অর্ণব কল দিয়ে যাচ্ছে লহরীর ফোনে। মাথা নিচু করে সৌরভের রুম থেকে বের হয়ে গেছে লহরী। চলে যাচ্ছিল নিজের রুমে। কিন্তু পথে দেখা হয়ে গেছে নির্ঝরের সাথে। নির্ঝর লহরীকে বলছে, আমার সাথে একটু বারান্দায় আয় তো লহরী। তোর সাথে কিছু দরকারি কথা আছে। নির্ঝরের কথায়ও আজ সন্দেহের গন্ধ পাচ্ছে লহরী। নির্ঝর আবার কি বলতে চায়? ওইদিকে অর্ণবের সাথেও কথা বলতে হবে। কিন্তু নির্ঝরের সামনে থেকে চলে যেতে পারবে না লহরী। কারণ নির্ঝর অলরেডি বারান্দায় গিয়ে অপেক্ষা করছে লহরীর জন্য। নির্ঝরের চেহারায় দুশ্চিন্তার ছাপ। কি জানি বলে নির্ঝর। নির্ঝরের ডাকে লহরী এসে দাঁড়িয়েছে বারান্দায়। নির্ঝর কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে।
নির্ঝরও সৌরভের মতোই একদৃষ্টিতে তাকিয়ে আছে লহরীর দিকে। লহরীর মনে আজ ভয়। লহরী ভাবছে নির্ঝর তো বিবাহিত। তাছাড়া নির্ঝরকে লহরীর মা নিজেও লালন পালন করেছে। নির্ঝরের শৈশবে যখন ওর বাবা মায়ের মধ্যে ঝামেলা লেগে যেত তখন মা নিরালা বেগম বাড়ি ছেড়ে চলে যেত। তখন লহরীর মা নির্ঝরকে নিজের ছেলের মতো করেই যত্ন করতেন। ফুফু শাহানা শেখ তখন লন্ডনে ছিলেন। শেখ বাড়িতে লহরীর মা লায়লা বিলকিসকেই সব বাচ্চা কাচ্চা পালনসহ সাংসারিক ঝামেলা পোহাতে হতো। নির্ঝরকে আপন ভাইয়ের মতোই মনে করে লহরী। তাছাড়া লহরীর বাবাও সৌরভ সৌরীর চেয়ে নির্ঝরকে বেশি ভালোবাসেন। কিন্তু আজ নির্ঝরও কেন এভাবে তাকিয়ে আছে লহরীর দিকে? তবে কি গত রাতের আত্মা সাজার ব্যাপারটা নির্ঝর জেনে গেছে? ভীষণ ভয় আর টেনশনে ঘামতে শুরু করেছে লহরী। ভয় ভয় লহরী নিজেই আগে প্রশ্ন করেছে নির্ঝরকে, কেন ডেকেছ ভাইয়া? তোর আর সৌরভের কথোপকথন আমি শুনেছি। নির্ঝর বলল, সৌরভ ভাইয়ার পছন্দের কথা আমি জানতাম না। বিশ্বাস করো আমি আজই শুনলাম। লহরী বলল, আমিও জানতাম না। তবে সৌরভকে আমার বেশ কয়েকবার সন্দেহ হয়েছিল। যতবারই সৌরভকে তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম ততবারই ও অস্বীকার করেছে। আমাকে বলনি কেন তোমার সন্দেহের কথা? লহরী বলল, তুই এলোমেলো হয়ে যেতে পারিস ভেবে আমি বলিনি। তবে আজ যখন সৌরভ তোকে রুমে ডেকেছে তখন আমার কিছুটা অদ্ভুত লেগেছে। তাই আমিও রুম থেকে বের হয়েছিলাম। সৌরভ কি বলে সেটা জানার আগ্রহ ছিল। আমার জন্য সৌরভ ভাইয়া হয়তো কষ্ট পাবে, কিন্তু আমি তো অর্ণব বেয়াইকে ভালোবাসিস। নির্ঝর বলল, এই কথাটাও আজ শুনে ফেলেছ? এটা তো আমি সৌরভ ভাইয়াকে পুরোপুরি বলতেও পারিনি। তুমি শুনেছ কিভাবে? লহরী বলল, এখন শুনিনি। তবে আজ খুব সকালে ছাদে দাঁড়িয়েছিলাম। তখন তোকে বেয়াইয়ের সাথে আমাদের উঠোনে দেখেছি। লহরী এবার কি বলবে? সকালে তো বেয়াই তাকে হাঁক দিয়েছিল। নির্ঝর ভাইয়া নিশ্চয়ই হাঁক দিতেও দেখে ফেলছে। বেয়াই সাহেবকে তো লহরী দূরে দূরেই থাকতে বলেছিল। কিন্তু অর্ণব বেয়াই তো কথা শুনল না। এখন নির্ঝরের সামনে কি অজুহাত দেবে লহরী? পুরোপুরি ধরা খেয়ে গেল যে বেচারি। আজ না হয় লুকিয়ে একটু প্রেমই করেছিল, কিন্তু তাই বলে কি ধরা খেতে হবে? দোষ করল তার অর্ণব বেয়াই, আর ধরা খেয়ে বসে আছে লহরী। সৌরভের আত্মহত্যার হুমকি আর নির্ঝরের সামনে প্রেমে ধরা পড়ে যাওয়া নিয়ে বেচারি আছে এখন মহাবিপদে। এই মহাবিপদ সংকেতের মধ্যেই নির্ঝর ধমক দিয়ে বলে উঠেছে, এত পিচ্ছি বয়সে কেউ প্রেম করে? লহরী বেখেয়ালি হলেও মাঝে মাঝে সময়মতো কথা বলে দিতে পারে। এই যে আজ নির্ঝরকে বলেই দিয়েছে, তুমি তো ইন্টারমিডিয়েট থেকে প্রেম করেছ ভাইয়া। আর আমি অনার্সের শেষের দিকে এসে। চুপ কর ফাজিল। আমার কথা তোকে বলতে বলেছি। মনে রাখবি, সূচনার বিয়ে হয়েছে মাস্টার্সের পরে। তোকেও মাস্টার্স শেষ করার পরেই বিয়ে দেব। এখন থেকে সৌরভের কাছ থেকেও দূরে থাকবি, অর্ণবের কাছ থেকেও দূরে থাকবি। নির্ঝর বলল। নির্ঝরের ধমক খেয়ে লহরী চলে এসেছে নিজের রুমে। বসে বসে ভাবছে সব বিপদ শুধু তার উপর দিয়েই যায়। নির্ঝর যা বলে বলুক, লহরী এবার অর্ণবকে কল দেবে। অর্ণব তো কল রিসিভ করছে না। এখন কিভাবে সব জানাবে লহরী? না, টেনশন নেই। অর্ণব নিজেই কল দিয়েছে লহরীকে। লহরী ভারী কণ্ঠে ফোন রিসিভ করে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। কি অবস্থা? কণ্ঠ ভারী শোনাচ্ছে কেন? মন খারাপ হয়েছে নাকি তোমার? অর্ণব বলল,
লহরী কিছু বলছে না। আজ তার সুখের আশায় দুঃখ বাসা বাঁধতে চায়। আজ তার প্রেমের তরিতীরে ডুবতে চায়। অকুল দরিয়ায় কুল হারিয়েছে লহরীর প্রেমের তরি। যাই হোক, লহরীকে কথা বলতে না দেখে অর্ণব জিজ্ঞেস করছে, কি হয়েছে বধুয়া? তেমন কিছুই তো বলিনি তখন তোমায়। আমার কথায় মন খারাপ করেছ নাকি? লহরী ভাবছে সে নিজে আগ বাড়িয়ে কিছু বলবে না। আগে শুনবে অর্ণব কি গুরুত্বপূর্ণ কথা বলতে তখন ফোন দিয়েছিল সেটা। তাই লহরী জিজ্ঞেস করছে, তখন কি যেন বলতে চেয়েছিলেন? তুমি এখন ঠিক আছো তো? অর্ণব বলল, হ্যাঁ ঠিক আছি। আপনি বলুন। লহরী বলল, আজ চাঁদোয়া গিয়েছিল ডাক্তার সৌরভের চেম্বারে। ডাক্তার বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমিও এই ঘটনা আজই শুনলাম সৌরভ ভাইয়ার কাছ থেকে। আমার এখন ভীষণ টেনশন হচ্ছে। কোনো টেনশন করতে হবে না। সব আমার উপর ছেড়ে দাও। আমি সব ঠিক করে ফেলব। তবে আমায় একটা কথা দিয়ে আমার মাথা ঠান্ডা রাখতে হবে তোমার। কি কথা বলুন? যথাসম্ভব সৌরভের চোখের আড়ালে থাকবে। থাকতে পারবো। তাহলে এবার চলো প্রেম করি। আরে রাখেন আপনার প্রেম। সকাল বেলা প্রেমের কথা বলতে গিয়ে আমায় হাঁক দিয়েছেন। নির্ঝর ভাইয়া সব দেখে ফেলেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। নির্ঝরই প্রথম আমাদের প্রেমের কথা তোমার বাবার কানে দেবে। তারপরে আমি তোমার বাবাকে ফেস করার প্রস্তুতি নিয়ে প্রস্তাব পাঠাবো। আমায় আরো বকা দিয়েছে নির্ঝর ভাইয়া। আপনার কাছ থেকে আমায় দূরে থাকতে বলেছে। তাহলে নির্ঝরের বউকেও নির্ঝরের কাছ থেকে দূরে রাখব। এটা করা যাবে না বেয়াই সাহেব। বউ দূরে রাখলে নির্ঝর ভাইয়া কষ্ট পাবে। ভাইয়ের কষ্ট তো ভালোই বোঝেন। এ প্রেমিক বেয়াইয়ের কষ্ট বোঝেন না কেন? বুঝি বুঝি। আপনিও আমায় বিয়ে করে ফেলুন। দেখবেন আপনার কাছ থেকে দূরে থাকতে পারবো না। তাই আমার বধূয়া বিয়ে করতে বলছে। আমার মহারানী বিয়ের আদেশ করেছে। এ আদেশ তো পালন করতেই হবে। নির্ঝরের বউ ফেরত দিয়েই বিয়ে করে নিয়ে আসবো আমার মহারানীকে। সবকিছু তাড়াতাড়ি করুন মহারাজ। নয়তো আপনার প্রেম রাজ্যে শত্রু আক্রমণ করে বসতে পারে। এ প্রেমরাজ্যে সৌরভ নামক শত্রু অলরেডি চলে এসেছে। মহারানী যদি আমার সাথে থাকে তবে কোনো শত্রুর আক্রমণই এ প্রেমরাজ্যের ক্ষতি করতে পারবে না। মহারাজের এত আত্মবিশ্বাস। আমার মহারানী সাথে আছে। আত্মবিশ্বাস তো থাকবেই। তা আপনার মহারাজকে একটু আদর সোহাগ করতে পারেন তো মহারানী। মহারানীকে আপনার রাজ্যে নিয়ে যান। তারপরেই আদর সোহাগ সেবা যত্ন সব পাবেন মহারাজ। বাটপার মহারানী আমার। তবে বাটপার হলেও মহারানী আমার জীবনে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছি? প্রেয়সী হয়ে আমার এ বুকে প্রেম দিয়েছ। সুরেলা হয়ে এ হৃদয়ে প্রেমের সুর দিয়েছ। আর ছন্দিতা হয়ে আমার এ জীবনে ছন্দ এনেছ। এদিকে অর্ণব ভাবছে সেদিন নির্ঝরকে কথা দিয়েছিলাম ওর বউ ফেরত দেব। কিন্তু তখনও জানতাম না যে ওর মা একজন খুনি আর ওর বাবা ক্ষমতার জন্য এই বিষাক্ত মহিলাকে রেখেছে, যার কারণে প্রাণ গেছে একজন ভবিষ্যৎ চিকিৎসকের। এসব জানলে হয়তো নির্ঝরকে দেয়া ওয়াদা অন্যরকম হতো। এখন অর্ণব যেহেতু জেনে গেছে যে নির্ঝরের মা খুনি, সেহেতু ওয়াদায় কিছু পরিবর্তন আনতে চায় অর্ণব। বিশেষ শর্ত দিতে চায় সে নির্ঝরকে। নির্ঝরের বউ ফেরত না দিয়ে থাকাও বেআইনি। তাছাড়া রাকিব নারী লোভী। নির্ঝরের বউকে রাকিব চাপ রেখে শুধু কষ্টই দেবে। নির্ঝরকে ডিভোর্স দেয়ার জন্য রাকিব চাপ দিয়ে যাচ্ছে তানিকে। যে কোনো সময় যে কোনো ঝামেলা করে ফেলতে পারে রাকিব। তাই এখনই সময় বউ ফিরিয়ে দেয়ার।
কিন্তু রাকিবের সাথে আলোচনায় বসার আগেই নির্ঝরকে শর্ত দিয়ে নিতে চায় অর্ণব। শর্ত দিতেই নির্ঝরকে ফোন দিয়েছে অর্ণব। নির্ঝর ফোন রিসিভ করে বলছে, আসসালামু আলাইকুম বেয়াই সাহেব। ওয়ালাইকুমুস সালাম শেখ সাহেব। কেমন আছেন আপনি? এখন মোটামুটি আছি বেয়াই সাহেব। বউ ফিরে পেলে পুরোপুরি ভালো থাকব। নির্ঝর বলল, তাই নাকি? আপনার বউ ফেরত ইস্যুতে আমি একটা ভুল করে ফেলেছি শেখ সাহেব। আমি আপনাকে যেভাবেই হোক বউ ফিরিয়ে দেব। তবে আপনাকে আমার শর্ত পালন করতে হবে। অর্ণব বলল, কি শর্ত বেয়াই সাহেব? আপনার বাবা চেয়ারম্যান শেখ ভবিষ্যতে আর ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতে পারবেন না। আমার বউ ফিরিয়ে নেয়ার সাথে আমার বাবার ক্ষমতার সম্পর্ক কি? সম্পর্ক আছে। আপনার বাবা আপনাদের ঘরের ঝামেলাই মীমাংসা করতে পারেনি। ক্ষমতা রক্ষায় ভাটা পড়তে পারে এমন সন্দেহে ছেলের বউ ফেরত নেয়ার চেষ্টা করেনি আপনার বাবা। ক্ষমতায় থাকার জন্য আপনার বাবা বারবার অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। ক্ষমতার জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছেন তিনি। যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন যে আপনার বাবা আর ক্ষমতায় আসবে না, তবেই আপনার বউ ফিরিয়ে আনার দায়িত্ব নেব। দেখুন বেয়াই সাহেব, আমার যখন রাজনীতি শেখার বয়স হয়েছিল তখন আমি পড়াশোনার জন্য লন্ডনে থেকেছি। রাজনীতি আমি বুঝি না। আমি নিজে কোনোদিন ক্ষমতা পাওয়ার চেষ্টা করব না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তবে ভবিষ্যতে বাবার রাজনীতি ছাড়ার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। বউ ফেরত আনতে হলে গ্যারান্টি আপনাকে দিতে হবে। তা না হলে আমরা সাহায্য করব না। আর আমরা সাহায্য না করলে কোনোভাবেই বউ আপনি ফেরত আনতে পারবেন না। কারণ রাকিবের পুলিশ অফিসার বাবার কারণে আপনার কেস কখনোই উপরে উঠবে না। কোনো মামলা মোকদ্দমা কিছু করেই বউ পাবেন না। দেখুন, আপনার মা নিজেও কিন্তু আমায় মামলা দিয়েছিল। আপনি মায়ের বিরুদ্ধে কি কিছু করতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলাম। মা মামলা দিয়েছিল বলেই আমি নিজে চেষ্টা করে আপনাকে জেলমুক্ত করেছিলাম। মাকে প্রতিবাদ করে আমার ভাইয়ের বউকে আমি ফিরিয়ে এনেছি। আপনিও আপনার বাবাকে ক্ষমতার লোভ থেকে সরিয়ে আনবেন। কারণ ক্ষমতার লোভের কারণেই আপনার বাবা খারাপ লোক লালন পালন করেছেন। আর খারাপ লোকের কারণে বিনা দোষে অন্যের ক্ষতি হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু এখন আপনাকে বুঝতে হবে না। আপনার মতামত না জেনে আমি রাকিবের সাথে বউ ইস্যুতে কোনো আলোচনায় বসব না। আপনি শুধু আপনার বাবাকে ভবিষ্যৎ ক্ষমতা থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিবেন কিনা সেটা জানাবেন আমায়। কারণ আপনার বাবার এলাকার নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই। আমার বাবাকে এতটা অযোগ্য ভাবছেন কেন বেয়াই সাহেব? যে লোক নিজের ঘরই ঠিক রাখতে পারে না তার নেতা হয়ে এলাকার দায়িত্ব নেয়ার কোনো যোগ্যতা নেই। ঠিক আছে, আমি আমার বাবাকে ভবিষ্যতে রাজনীতি না করার জন্য বাধ্য করব। তবে আমার সঙ্গী হয়ে বউ ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে আপনাকে। অবশ্যই দায়িত্ব নেব এবং ফিরিয়েও দেব আপনার স্ত্রীকে। তবে অর্ণব ভাবছে নিরালা বেগম রাকিরের সাথে যোগাযোগ করে তাদের প্ল্যানে ব্যাঘাত ঘটাতে পারে। নিরালা বেগমও বউ ফেরত আনতে চায়, তবে সেটা অন্যের ক্ষতি করে। নিরালা বেগমকে দূরে রাখতে হবে। অর্ণব এবার নির্ঝরকে বলছে, আপনাকে আরও একটি শর্ত পালন করতে হবে শেখ সাহেব। কি শর্ত? নির্ঝর বলল, আপনার মা এই বউ ফেরত আনার প্ল্যানে জোড়াতে পারবে না। আর রাকিবের সাথে উনি যোগাযোগ করতে পারবে না। আমার মা রাকিবের সাথে যোগাযোগ করে নাকি? কি সব বলছেন বেয়াই সাহেব? অর্ণব ভাবছে সৌরিকে দিয়ে যে নির্ঝরের মা পুত্রবধূ ফিরিয়ে আনতে চেয়েছে এটা এখনই নির্ঝরকে বলা যাবে না। কারণ সেক্ষেত্রে সৌরি কিভাবে বেঁচেছে এটাও নির্ঝর জানতে চাইবে।
আর তাহলে রিফাত শৌরির বিয়ের কথা বলতে হবে। এটা ঠিক হবে না। তাই অর্ণব মিথ্যা বলেছে নির্ঝরকে। আমি চৌধুরী বাড়ি থেকে শুনেছি যে আপনার মা রাকিবের সাথে যোগাযোগ করে। আসলে আমি জানতাম না যে মা রাকিবের সাথে কথা বলে। আমি মাকে আর কথা বলতে দেব না রাকিবের সাথে। আর মাকে জানতেও দেব না আমাদের প্ল্যান। নির্ঝর বলল। তাহলে শর্ত মেনে নিচ্ছেন? অর্ণব বলল। হ্যাঁ, মেনে নিয়েছি। ধন্যবাদ শেখ সাহেব। আমি রাকিবের সাথে শেষবারের মতো আলোচনায় বসব। তারপরে আপনাকে ডিটেইলস জানাবো। আগামীকাল রাতে আপনার মোবাইল ফোন নজরে রাখবেন। আপনার বউয়ের সাথে কথা বলিয়ে দেব। কিভাবে কথা বলাবেন? নির্ঝর বলল। রাকিবের সাথে আলোচনা করতে যখন চৌধুরী বাড়িতে যাব তখন অনেক সূচনাকে নিয়ে যাব। সূচনা আপনার সাথে কথা বলিয়ে দেবে সুলতানা তানিকে। অর্ণব বলল। স্বর্ণালী শুভ্র আলোয় ঝলমল করছে চারদিক। আজ সকাল এসেছে তার সকল ব্যস্ততা নিয়ে। নব দিবস এনেছে নব উত্তেজনা। এমনই উত্তেজনায় আজ সকালে সবুজ শেখ ডেকেছেন ছোট মেয়ে লহরীকে। ডাক শুনেই লহরী বুঝতে পেরেছে সৌরভ ইস্যুতে কথা বলতে চায় তার বাবা। লহরী বাবাকে খুব ভয় পায়, তবুও আজ বাবাকে প্রতিবাদ করার জন্য কিছুটা শক্তি সঞ্চয় করে নিয়ে এসেছে মনে মনে। বাবার কাছে এসে লহরী বলল, বাবা, ডেকেছিলে আমায়? হ্যাঁ রে মা, বস বস এখানে। সবুজ শেখের কথায় লহরী বসল। মনে মনে শক্তি সঞ্চয় করে এলেও অর্ণবের কথা কখনোই সরাসরি বাবাকে বলতে পারবে না সে। সবুজ শেখ লহরীকে বলছেন, একটা কথা তোকে আগেই বলা উচিত ছিল রে মা। আমি আগে না বলে ভুল করে ফেলেছি। আসলে কি, সায়রীর মৃত্যুর পরে সৌরভের সাথে তোকে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম আমি। তাই নাকি? তখন আমাকে তো তুমি একবার জিজ্ঞেস করতে পারতে বাবা। লহরী বলল, আসলে তখন ভেবেছিলাম সায়রী অন্য পুরুষের সাথে প্রেম করে সৌরভকে ধোঁকা দিয়েছে। সায়রী ধোঁকা দিয়েছে ভেবে সৌরভ ভীষণ কষ্ট পেয়েছিল। তাই সৌরভকে ঠিক রাখতে আমি ওর সাথে তোকে বিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সেই দিন। কথাগুলো সবুজ শেখ বলল। লহরী বলল, আচ্ছা, এখন তো জেনেছে যে সায়রী আপু ধোঁকা দেয়নি তাকে। এখন তাহলে ওয়াদা তুলে নাও। না রে মা, এটা সম্ভব না। ওয়াদা তুলে নেওয়া যায় না। আর ওয়াদা তুলে নিলে সৌরভ আবারও কষ্ট পাবে। কথাগুলো সবুজ শেখ বলল। শোনো বাবা, সৌরভ ভাইয়ের সাথে বিয়ে হলে আমি কিন্তু নিজেও কষ্ট পাব। শোন, সৌরভ তোকে কোনো দিন কষ্ট দেবে না রে মা। এমন ভালো ছেলে আর হয় না। লহরী বলল, ওনাকে আমি ভাইয়ের চোখে দেখি বাবা। তাছাড়া ওনাকে আমার পছন্দ হয় না একদম। লহরীর বাবা এবার স্বরূপে ফিরে এসেছেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে তিনি বললেন, এমন সুদর্শন ছেলে তোর পছন্দ হয় না তাই না? সৌরভের সাথেই তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। লহরী মাথা নিচু করে চলে এসেছে বাবার রুম থেকে। অর্ণবের কথা বাবাকে বলার সাহস নেই লহরীর। কিন্তু সৌরভের কাছ থেকে সবুজ শেখ অবশ্যই জেনে গেছেন তার মেয়ের প্রেমের কথা। আর এজন্যই আজ তাই হয়তো এভাবে ডেকে মেয়ে লহরীকে তার সিদ্ধান্ত জানিয়েছেন বাবা। চলবে।